মহান আমাদের মহান রবের প্রতি শুকরিয়া শুকরগুজার করে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সেকেন্ড সেশন চালু করতে যাচ্ছি। যার অনুগ্রহ ছাড়া আমরা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতাম না। শুকরিয়া জানাই এই মহান রবের প্রতি। আমরা এখন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য শুনবো এবং ওপেনিং রিমার্ক শুনবো জেসমিন আক্তার এফসিএস এর কাছ থেকে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি জেসমিন আক্তার, এফসিএস ম্যানেজিং পার্টনার, জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস। আজকের ট্রেনিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে অথরাইজ ক্যাপিটালের উপর আমরা আলোচনা করব। এর থিওরিটিক্যাল পার্টটা আমি বলবো এবং প্র্যাকটিক্যাল পার্টটা বলবেন মোহাম্মদ মিজানুর রহমান, এফসিএস। এখানে থিওরিটিক্যাল পার্টের সাথে প্র্যাকটিক্যাল পার্টের একটি নিবিড় সম্পর্ক আছে, যে কারণে কোশ্চেন আনসার সেশনটা আমরা শেষে রাখবো। ইনশাল্লাহ আপনারা সব কোশ্চেন আনসার পাবেন। অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি এই বিষয়টি অত্যন্ত নর্মাল হলেও খুবই সেনসিটিভ। এখানে সামান্য ভুল হলেও এখানে অনেক খেসারত দেওয়া লাগতে পারে, অনেক সময় ফাইল আটকে যেতে পারে, আরজেসিতে রেকর্ড করানো যায় না। ফলে অত্যন্ত সাবধানতার সাথে কাজটা করতে হয়। এখানে আজকে ট্রেনিং প্রোগ্রামের যে আমাদের মূল উদ্দেশ্য, প্রফেশনাল দক্ষতা বৃদ্ধি করা এবং রেগুলেটরি প্রসেসকে সহজ ও কার্যকর করা। আমরা যে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি, অবজেক্টিভ অফ দ্য ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, এখানে তিনটা পার্ট আছে: পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। ফার্স্ট পার্টে আছে হচ্ছে আরজিসি রিলেটেড ইস্যু, আরজিসি তে কিভাবে আপনার ফাইলটা রেকর্ড করাবেন সেই বিষয়টা, এবং সেকেন্ড পার্ট আছে কোম্পানির ইস্যু, এবং থার্ড পার্টে আছে নিজের ব্যাপার, কিভাবে আপনি হ্যাপিনেস তৈরি করবেন এই কাজটা করতে গিয়ে। এখানে অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানি ফরমেশনের পর অথরাইজ ক্যাপিটাল সময় যে অথরাইজ ক্যাপিটাল নির্ধারণ করা হয়, তার পরবর্তী সময়ে যখন অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি করতে হয়, সেই ক্ষেত্রে আহ, যে প্রসিডিউর সেই বিষয়টাই এখন আমি বলবো। এখানে অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করতে হলে জেনারেল মিটিং এর পারমিশন নিতে হয়, অর্থাৎ এজিএম অথবা ইজিএম করতে হবে এবং স্পেশাল রেজলিউশন নিতে হবে। আমরা আরজিসি তে রেকর্ড করা নিয়ে আলোচনা করব এখন। পার্ট এ তে স্যাটিসফ্যাকশন অফ দ্য কাউন্টারম্যান অফ দ্য আরজিসি টু রিসিভ দ্য রিটার্নস উইদাউট কোশ্চেন। প্রথমেই প্রথমেই আমাদের গুরুত্ব দিতে হবে কাউন্টারম্যানের উপরে। আহ, যার কাছে আপনি ফাইল সাবমিট করলেন অনলাইনে, তারপরে ফাইলের সমস্ত ডকুমেন্টস আপনাকে টাকা জমা দেওয়ার পরে প্রথমেই কাউন্টারম্যানের কাছে যেতে হবে। এবং এখানে যদি কোনো ভুল থাকে, যেমন কাউন্টারম্যানের কাছে যখন আপনি দিবেন ফাইলটি হার্ড কপি, তখন সে দেখবে যে তার সবগুলা পেপারস আছে কিনা। এখানে যদি কোনো পেপার শর্টফল থাকে তখন কিন্তু এখানে প্রসেসটা এখানেই থেমে যাবে এবং এটা আপনাদেরকে ফেরত দিয়ে দিবে যেটা হয়নি। তো এই এই প্রথম পয়েন্টেই দেখা যাবে যে ওখানে আপনার বিষয়টা থেমে যেতে পারে যদি আপনি কাজটি প্রপারলি করতে না পারেন। এবং আহ, এবং আপনাদের গোল হবে এমন যে নথিপত্রগুলো প্রস্তুত করে কাউন্টার ম্যানের কাছে যেন কোনো কোশ্চেন না থাকে, সেভাবে কাউন্টার ম্যানের কাছে পৌঁছানো। কাউন্টারম্যান যখন স্যাটিসফাইড হবে তখন ফাইলটা রেখে দিবে এবং এই ফাইলটা ডিলিং অফিসারের কাছে পাঠিয়ে দিবে। দেন স্যাটিসফ্যাকশন অফ দ্য ডিলিং অফিসার অফ দ্য আরজেসি টু রিভিউ দ্য সাবমিটেড রিটার্নস ফর অ্যাপ্রুভাল বাই দ্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তখন ডিলিং অফিসার ফাইলটি নিবে এবং যিনি নথিপত্রগুলো বিস্তারিতভাবে যাচাই করবেন। এই পর্যায়ে স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি ডকুমেন্টস নির্ভুল হতে হবে। এবং এখানে যদি কোনো দেখা যাবে যে আপনি অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধি করছেন, আপনার যেখানে রেজুলেশনে 1 কোটি টাকা লেখার কথা হয়তো জিরো একটা কম আছে, বা সিগনেচারে কোথায় চেয়ারম্যানের সিগনেচারটা দিতে ভুলে গেছেন, এই ধরনের ছোট বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।
এবং ডিলিং অফিসারই কিন্তু মেইনলি ফাইলটা সুন্দর মতো কোট আপটা দেয়, যাতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রার এখানে কোনো কোশ্চেন করতে না পারে। যখন উনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বিষয়, ডিলিং অফিসার বিষয়টি স্যাটিসফাইড হবে, তারপরে এই ফাইলটা ছেড়ে দিবে, তখন যাবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারেরও দেখবেন তারও স্যাটিসফ্যাকশনের ইস্যু আছে। দেখবেন যে প্রত্যেকটা পেপার ঠিক মতো সাবমিট করেছে কিনা। যখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বিষয়টি দেখবে যে সবগুলো পেপার ঠিক মতো আছে, তখন তিনিও ফাইল ছেড়ে দিবেন, ফাইল চলে যাবে ডেপুটি রেজিস্ট্রারের কাছে। তখন ডেপুটি রেজিস্ট্রারের স্যাটিসফ্যাকশনের বিষয়টা আসবে। ডেপুটি রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রার ফাইলটি পুরোপুরি আহ, সব মানে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে ওইভাবে হয়তো উনি অত দেখেন না। সাধারণত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছেড়ে দিলেই ডেপুটি রেজিস্ট্রার ওটা মানে অত বেশি থরো চেক আপ উনি দেন না, মোটামুটি উনি ছেড়ে দেয়। মেইনলি সমস্যা হচ্ছে কাউন্টারম্যান, ডিলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এই জায়গাগুলোতে বিশেষভাবে ফাইন টিউনিং করে কাজটি যাতে সুন্দর মতো বের হয়, এবং সাবমিশনটা খুবই নির্ভুলভাবে দিতে হয়, তাহলে এই ফাইল পাস করানোর ক্ষেত্রে আপনাদেরকে কোনো বেগ পেতে হবে না। এরপরে সেকেন্ড পার্টে আছে হচ্ছে স্যাটিসফ্যাকশন অফ দ্য কোম্পানি। এখানে কোম্পানি দ্রুত সার্টিফাইড কপি চাইবে। যখনই আপনার ফাইল রেকর্ড হয়ে গেল, তখন কোম্পানির ম্যানেজমেন্ট দ্রুত সার্টিফাইড কপি চাইবে, এবং দেরি হলে তাদের কমপ্লায়েন্স ও কার্যক্রমে প্রভাব পড়বে। বিশেষ করে পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, পিডি এবং অন্যান্য ইস্যুতেও আপনার অথরাইজ ক্যাপিটাল যখন বৃদ্ধি করবেন, তখন এই ইস্যুটা যখন তার ব্যবসার ক্ষেত্রে লাগবে, তখনও দেখবেন যে আপনার দ্রুত তারা বলবে যে আমাকে সার্টিফাইড কপি দিন। এবং রিটার্নের ক্ষেত্রে পার্টিকুলার সাব ডাইরেক্টরস খুবই গুরুত্বপূর্ণ। এখানে সময় মতো কার্যকর সেবা আপনার পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার পরিচয় দিবে। আপনি যদি টাইম ঠিক মতো ফাইলটি সাবমিট করতে না পারেন, তাহলে আপনার টাইমলি এই ফাইলটি বের হবে না। যখনই ফাইলটি রেকর্ড ঠিক মতো হবে না, তখন আপনি সার্টিফাইড কপিও টাইমলি নিতে পারবেন না। তখন কোম্পানির সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি হতে পারে। কোম্পানির ইস্যুটা গেল, এরপরে আসছে পার্ট সি। এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, মানে আপনার নিজের স্যাটিসফ্যাকশন। যখন পার্ট এ এবং পার্ট বি আপনি সুন্দর মতো শেষ করলেন, তখন ন্যাচারালি আপনার মধ্যে একটি প্রফেশনাল স্যাটিসফ্যাকশন তৈরি হবে। এই স্যাটিসফ্যাকশন আসে তখনই যখন আপনি বুঝতে পারবেন আপনার কাজটি অ্যাকুরেট, কমপ্লায়েন্ট এবং এরর ফ্রি হয়েছে। এই এই গেল এখানকার অবজেক্টিভ অফ দ্য ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ পার্ট এ বি সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের হচ্ছে চেক লিস্ট ফর ওয়ার্কিং টু ইনক্রিজ অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য যে চেক লিস্টটা দরকার, কি কি পেপারস আপনি তৈরি করবেন, এই বিষয়টা এখানে বলা আছে। এখানে 11টি পয়েন্ট। এর মধ্যে প্রথম আছে হচ্ছে ড্রাফটিং নোটিশ অফ দ্য ইজিএম উইথ প্রপোজ স্পেশাল রেজলিউশন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এজিএম এবং ইজিএম যেটাই হোক না কেন, নোটিশে অথরাইজ ক্যাপিটাল বৃদ্ধির জন্য যে প্রপোজ রেজলিউশনটা নিতে হবে, সেটা অবশ্যই নোটিশে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা পাশ করানো যাবে না বা রেকর্ড করানো যাবে না আরজিসিতে। ফলে এই বিষয়টা আপনার বিশেষভাবে খেয়াল করতে হবে। এরপরে আছে হচ্ছে ড্রাফটিং মাইনরস, এক্সট্রাক্ট অফ দ্য এক্সট্রাক্ট অফ ফ্রম দ্য মাইনরস অফ দ্য এজিএম। তারপরে মাইনরস রেডি করবেন। দেন ড্রাফটিং ফর্ম 8 অ্যাকর্ডিং টু দ্য মাইনরস অফ দ্য এজিএম। ফর্ম 8 হচ্ছে ফর্ম 8 হচ্ছে এটা হচ্ছে স্পেশাল রেজলিউশন। আহ, এটা এটা যা শেয়ার মুদ্রণের একটি সংক্ষিপ্ত বিবরণী। তারপরে ফর্ম 4 টু ইনক্রিজ অথরাইজ ক্যাপিটাল অ্যাকর্ডিং টু দ্য স্পেশাল রেজলিউশন। অনুমোদিত মূলধন বৃদ্ধির জন্য নির্দিষ্ট সংবিধিবদ্ধ সম্পদ প্রস্তুত করতে হবে। আরজিসি কে মূলধন পরিবর্তনের তথ্য জানাতে এটি ব্যবহৃত করা হয়। এটি মেইনলি অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজের ফর্ম। এবং ফর্ম 8 হচ্ছে স্পেশাল রেজলিউশন।
এরপরে হচ্ছে মেমোরেন্ডাম আর্টিকেলস ড্রাফটিং। এই মেমোরেন্ডাম আর্টিকেলসটা খুবই সুন্দর মতো ড্রাফট করতে হবে, যেন নতুন যে জায়গাগুলোতে সংশোধন আসবে সেই জায়গাগুলোতে কোনো ভুল না থাকে। তারপরে হচ্ছে টেকিং অথরাইজেশন লেটার টু পারফর্ম দ্য জব ফ্রম দ্য এমডি, চেয়ারম্যান, ডাইরেক্টর। আপনি যখন যদি কোম্পানির রিপ্রেজেন্টেটিভও হন বা বাইরের কোনো কনসালটেন্সি করেন, সেই ক্ষেত্রেও আপনাকে একটা অথরাইজেশন লেটার নিতে হবে এমডি, চেয়ারম্যান বা ডাইরেক্টরদের কাছ থেকে, তাদের সিগনেচারে, এবং আনুষ্ঠানিকভাবে অথরাইজেশন লেটার, অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আরজেসি তে যে প্রক্রিয়া আছে বা যে সমস্ত ডিলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, এদের কাছে আপনি এক্সেসটা পাবেন না। তারা প্রথমেই বলবে আপনি কে, আপনি এখানে এসেছেন কার পক্ষ থেকে, আপনার প্রমাণ কি, আপনি যে কোম্পানি থেকে এসেছেন। ফলে অথরাইজেশন লেটারটা মাস্ট। এটা যখন আপনি এক কপি জমা দিবেন সেখানেও থাকতে হয়, আদারওয়াইজ এটা আপনি অ্যাক্সেস পাবেন না ওখানে আরজেসির অফিসে। এরপরে হচ্ছে অনলাইন সাবমিশন অফ ফর্ম 8, ফর্ম 4, অথরাইজিং লেটার অ্যান্ড মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস। পুরা এই আহ, দুইটা ফর্ম এবং অথরাইজেশন লেটার, মেমোরেন্ডাম আর্টিকেলস আপনাকে অনলাইনে সাবমিশন দিতে হবে। এর প্রিন্ট আউট 3 কপিস অফ অ্যাকনোলেজমেন্ট শিট। যখনই আপনি ফর্মগুলা সে অনলাইনে সাবমিশন দিলেন, সাবমিশন দেওয়ার পরে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট শিট বের হবে। সেই অ্যাকনোলেজমেন্ট শিট 3 কপি প্রিন্ট দিতে হবে, যার 1 কপি চলে যাবে আরজেসি তে, 1 কপি নিজের কাছে থাকবে, 1 কপি যাবে ব্যাংকে। এরপরে হচ্ছে প্রিন্ট আউট ডিপোজিট স্লিপ অ্যাসাইন্ড বাই দ্য আরজেসি ফর পেমেন্ট। এখানে এখন ডিপোজিট স্লিপ আসলে ওইভাবে এখন আর দরকার হচ্ছে না। বর্তমানে পেমেন্ট হচ্ছে অনলাইনে, ব্যাংক টু ব্যাংক পেমেন্ট দিতে হচ্ছে। এভাবে ফটোকপি অফ ডিপোজিট স্লিপ ফর সেন্ডিং টু আরজেসি। এখানে যে টাকাটা ডিপোজিট করেছেন সেই ডিপোজিট স্লিপটা, অ্যাকনোলেজমেন্টটা আপনাকে আরজেসি তে সেন্ড করতে হবে। এবং সমস্ত পেপারস একসাথে করে অনলাইন সাবমিটেড কপি সহ রেজুলেশন, সমস্ত পেপারস একসাথে করে যখন আপনি আরজিসির কাউন্টারে জমা দিবেন, তখন ওইখান থেকে আপনার প্রক্রিয়াটা শুরু হবে ফাইল রেকর্ড করানোর ব্যাপারে। এবং মেমোরেন্ডামের সেকশন 6 ক্লজ ভি এর এবং আর্টিকেলস এর সুনির্দিষ্টভাবে সংশোধন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এটা রেকর্ড করাতে পারবেন না। আহ, যেমন মোট মূলধনের পরিমাণ এবং শেয়ারের বিভাজন, যেমন 10 টাকা মূল্যের 1 কোটি টাকা শেয়ার, এটা নির্ভুল কিনা এটাও আপনাকে বারবার দেখতে হবে। যেমন রেজুলেশন, ফর্ম 8 সমস্ত জায়গায় আপনি নির্ভুলভাবে দিয়েছেন কিনা, সাথে নোটিশ। এই ছোট দেখা যাবে যে ছোটখাটো ভুলের কারণেই বা একটা জিরো ঠিক মতো দেন নাই, সেই কারণে আপনার ফাইলটা রেকর্ড নাও হতে পারে। এই জন্য বিশেষভাবে খেয়াল করতে হবে। এখানে আর একটা বিষয়, স্পেশাল রেজলিউশনও আপনারা সুন্দর মতো তৈরি করবেন, যেন এটা নিয়ে কোনো কোশ্চেন না আসে, সমস্ত ইনফরমেশন যেন থাকে। একটু পরে প্র্যাকটিক্যাল পার্টে আপনারা স্পেশাল রেজলিউশনটা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টাও দেখতে পারবেন, নোটিশে কিভাবে দেয়, এটা প্র্যাকটিক্যাল পার্টে আপনাদের নিজেরাই দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন নির্ভুলভাবে। তারপরে সিগনেচার ভেরিফিকেশন, অনেক অনেক এখানে আরজিসি তে অনেক ডিলিং অফিসার থাকে, এক এক ডিলিং অফিসার এক এক ধরনের। অনেক সময় দেখা যায় যে কোম্পানি ফরমেশনের সময় যে সিগনেচার দিয়েছিলেন চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের সিগনেচারের সাথে মিল আছে কিনা অনেক সময় এটাও দেখে। ফলে এই বিষয়টাও খেয়াল করতে হবে যে ডিজিটাল ফাইলগুলা, যে ফাইলগুলো আপলোড করতে হয় ডিজিটালি, সেই ডিজিটাল ফাইলগুলা স্পষ্ট কিনা, স্ক্যান করার পরে সেটা দেখতে হবে যে ফাইলগুলো স্পষ্ট কিনা। কারণ ওখানে আপলোড করার পরে আরজিসি ডিলিং অফিসার এগুলো দেখে, মিলাই দেখে। অনেক সময় অস্পষ্ট যদি ডকুমেন্টস সাবমিট করা হয়, আপলোড করা হয়, তখন সেটা নিতে চায় না, বলে যে এটা চেঞ্জ করে দেন। এবং এই যে পেমেন্ট যে ডেডলাইন থাকে সেই বিষয়গুলো মেনটেন করবে। ফর্ম 4, মেমোরেন্ডাম আর্টিকেলস সুন্দর মতো আপলোড করলেই আমি মনে করি যে
কর্মকর্তাদের কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। এভাবে যদি আপনারা সাবমিট করতে পারেন আরজিসির ওয়েবসাইটে এবং হার্ড কপি, তাহলে দেখবেন যে একদম হ্যাসেল ফ্রি আপনাদের ফাইলটি রেকর্ড হয়ে গিয়েছে, এবং তারপর পরই আপনাদের সার্টিফাইড কপি তুলতে পারবেন এবং কোম্পানিকে সময় মতো সার্টিফাইড কপি প্রদান করতে পারবেন। আর এই সমস্ত প্রক্রিয়ায় যদি একটি জায়গাতেও ভুল থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফাইল রেকর্ড করতে পারছেন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর পেশেন্স শেয়ারিং। এখন প্র্যাকটিক্যাল পার্টটি দেখাবেন মোহাম্মদ মিজানুর রহমান, এফসিএস। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আমাদের হোস্টকে। আমাদের এই সেশনের এবং এই প্রোগ্রামের হোস্ট জেসমিন আক্তার এফসিএস আপনাদের উদ্দেশ্যে ওপেনিং রিমার্কস দিলেন সেশন নিয়ে। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল পার্ট এবং ডিটেলসে যাব, আপনারা সাথেই থাকুন। আমি একটু সময় নিচ্ছি। স্যার, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু সময় নিলাম আপনাদেরকে। তো ম্যাডাম যেখান থেকে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করব। আপনারা ইতিমধ্যে দেখলেন যে আপনাদের এই আজকের যে সেশন, এই সেশনটায় আপনার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশনটা হচ্ছে এই আহ, আপনি যখনই ক্যাপিটাল ইনক্রিজ করতে যাবেন, ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য আপনার মেমোরেন্ডামে একটা ক্লজ থাকে, অথরাইজ ক্যাপিটালের, আর আগের মধ্যে একটা থাকে অথরাইজ ক্যাপিটাল কত কোম্পানি। ফলে আপনি যখনই অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করবেন, তখন আপনার মেমোরেন্ডামেও আপনার চেঞ্জ আনতে হবে সেই ক্লজে, আবার আর্টিকেলসেও সেই ক্লজে চেঞ্জ আনতে হবে। যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চেঞ্জটা আনি সেটাকে আমরা বলি স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশন আমরা নেই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এ। আর যদি কাছাকাছি কোথাও কাছাকাছি এজিএম থাকে, অ্যানুয়াল জেনারেল মিটিং যদি সামনেই থাকে, তাহলে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং এর যে এজেন্ডা সেগুলোকে বলি অর্ডিনারি বিজনেস। আর অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য যে এজেন্ডা সেটাকে বলি স্পেশাল বিজনেস। তখন আমরা এজিএম এই কাজটাকে সেরে ফেলি। তো দুইভাবেই করা যায়। তো যাই হোক, এখন এই স্পেশাল রেজুলেশন আমরা যে ফরম্যাটে আমরা আরজিসিতে জমা দেই,
সেই ফর্মটা হচ্ছে ফর্ম 8। আর যে ফর্মে আমরা ক্যাপিটাল ইনক্রিজ করি সেই ফর্মটার নাম হচ্ছে ফর্ম 4। এবং এই ফর্ম 8 এবং ফর্ম 4 এর কাজ করার আগেই আমাদের এজিএম এই স্পেশাল রেজুলেশনের যে নোটিশ, এজিএম ইজিএম নোটিশ, ম্যানুয়ালস অ্যাটেন্ডেন্স, এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। কারণ আপনি এগুলা যদি না জানেন তাহলে আপনি নিজে করেন বা কোম্পানির কাছ থেকে ডকুমেন্ট বুঝে নেন, আপনাকে তো নিজে জানতে হবে কাজটা আগে। সেজন্য এই কাজটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আমরা এখন যাব, সেশনে যাচ্ছি। তো যে কারণে আমাদের স্পেশাল রেজুলেশন, সেই স্পেশাল রেজুলেশনের যে সিনারিওটা, আপনারা এখানে একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন যে নোটিশ অফ দি ফার্স্ট এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। নোটিশ অফ দি ফার্স্ট এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, এইখানে একটাই এজেন্ডা। সেই এজেন্ডার মধ্যে কি আছে? স্পেশাল বিজনেস নামে একটা এজেন্ডা আছে। এজেন্ডা অফ দি ফার্স্ট ইজিএম, স্পেশাল বিজনেস এই নামে দেখেন নিচে এজেন্ডা দেওয়া আছে। টু অ্যাপ্রুভ দ্য প্রপোজাল অফ ইনক্রিজিং দি অথরাইজড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, এত থেকে এত। এটা হলো এজেন্ডা। এই এজেন্ডার নিচেই দেখেন রেজুলেশন দেওয়া আছে। রিজলভ দ্যাট আপনি যে রেজুলেশনটা নিবেন সেই রেজুলেশনটা আপনার মিনিটে এই নোটিশে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আপনার এই ইজিএম এর বিষয়। কেন আপনাকে নোটিশের মধ্যে দিতে হবে সেটা এই যে এখানে দেখেন সেকশন 87 অফ দি কোম্পানিজ অ্যাক্ট। এই সেকশন 87 এই সম্পর্কে কি বলা আছে যে আপনাকে এই মিনিটসে নোটের মধ্যে আপনি এই কথাটা এখন আপনি তাহলে এই সেশনে কি আছে দেখেন, কোম্পানি লয়ে কি বলতেছে। আপনার লটাও তো জানা দরকার। আপনার আপনার আপনাদের কাছে যাদের কাছে কোম্পানির ল বই আছে, বা এখন বই না থাকলেও চলে, অনলাইনে ঢুকলেই পাওয়া যায়। এই যে সেকশন 87 দেখা যাচ্ছে, সেকশন 87 কোম্পানি ল এর এই সেকশন 87-এ দেখেন বলা আছে অসাধারণ এবং বিশেষ সিদ্ধান্ত। কোন সিদ্ধান্ত তখনই অসাধারণ সিদ্ধান্ত হবে যখন উহা সবাই ভোটদানের অধিকারী সদস্যদের ব্যক্তিগত উপস্থিতিতে অথবা প্রক্সির উপস্থিতিতে অনুমোদনযোগ্য হয়ে থাকলে প্রক্সির উপস্থিতিতে তাদের অনন্য 3/4 সংখ্যাগরিষ্ঠ ভোটে। 3/4 মানে কি? 4/3 ভাগ, 4/3 ভাগ, অর্থাৎ 75%, মানে উপস্থিতের 75% পক্ষে থাকতে হবে এই স্পেশাল রেজলিউশন পাস করানোর সময়। তাদের ন্যূনতম 3/4 সংখ্যাগরিষ্ঠ ভোটে এমন একটি সাধারণ সভায় গৃহীত হয় যার জন্য যথারীতি নোটিশ দেওয়া হয়েছিল যে উক্ত সিদ্ধান্তকে অসাধারণ বা বিশেষ সিদ্ধান্ত হিসাবে প্রস্তাব করা হবে। তারপরে বলছে কি, কোন সিদ্ধান্ত তখনই বিশেষ সিদ্ধান্ত হবে যখন উহা অসাধারণ সিদ্ধান্ত হিসেবে গৃহীত হবার জন্য যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় সেই সংখ্যাগরিষ্ঠতার ভোটে এমন সাধারণ সভায় পাশ করা হয় যে সভাটির জন্য বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবার অভিপ্রায় ব্যক্ত করে যথারীতি অনূন্য 21 দিনে নোটিশ প্রদান করা হয়েছে। অর্থাৎ 21 দিন আগে আপনাকে নোটিশ দিতে হবে। কোম্পানি আইনের সেকশন 87 বলল যে আপনি যখন বিশেষ বিশেষ সিদ্ধান্ত বা স্পেশাল রেজুলেশন নিবেন কোনো জেনারেল মিটিং এ, তাহলে আপনাকে সেই মিটিং হওয়ার 21 দিন আগে আপনাকে নোটিশ দিতে হবে। এবং সেই নোটিশের মধ্যে আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে আপনি কেন কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এটাই হচ্ছে এই সেকশন 87 এর সারমর্ম, মূল কথা। এবং এই সেকশন 87 এর কারণেই আপনি ফর্ম 8 জমা দিবেন। ফর্ম 8 জমা দিয়ে আপনি এই এখানে যে এই 27 সেকশন 87 যে আপনি কমপ্লাই করেছেন সেই বিষয়টা আপনি আসলে আরজেসিকে জানাবেন। আরজেসিকে জানাবেন। আমার কথা বোঝা গেছে? কোম্পানি আইনের এই বিষয়টা আপনারা যাদের কাছে বই আছে তারা দেখে নেবেন। আমার এই প্রেজেন্টেশন আপনাদের কাছে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা আরেকবার একটু আপনার বলবেন?
আসসালামু আলাইকুম। ল্যাপটপে বা অন্য কোথাও গেলে আপনি কিন্তু এই এইটা দেখতে পারবেন, আপনি এখান থেকে করে নেবেন। তারপরে আসেন, তাহলে সেকশন 87 কোম্পানি আইনের সেকশন 87 এই বিষয়ে বলা আছে স্পেশাল রেজুলেশন কিভাবে নিতে হবে। তারপরে হচ্ছে কি, এখানে আপনার একটা নোটিশ দেখালাম আমি, এক প্রকার নোটিশ যেটা সরাসরি এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর ইজিএম এর নোটিশ, এখানে এই একটা এজেন্ডা থাকবে। এখন আসেন, আপনার যদি এই এজেন্ডা এরকম হয় যে আপনি আহ কি করবেন, এজিএম এর মধ্যে আপনি স্পেশাল রেজুলেশন নেবেন। এজিএম এজিএম করবেন, সেই এজিএম এর মধ্যে আপনি স্পেশাল রেজুলেশন নেবেন, তখন আপনার নোটিশটা কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা এটা তো আমরা গেল প্রথমটা, প্রথমে আমাদের এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর বিষয়ে। আহ, তারপরে আসেন, আহ, কোশ্চান ছিল স্যার, গতকালকে যেমন কোরামের ব্যাপারটা বলছিলেন, এক্ষেত্রে কি কোরামের বিষয়টা প্রযোজ্য হবে না? যেটা বললেন যে 75% উপস্থিতি থাকতে হবে। আচ্ছা, আপনি প্রশ্নটা নোট নেন, আমি সেশন করে আপনার প্রশ্নের জবাব দিব, আপনার এর মধ্যেই উত্তর চলে আসবে, না হলে পরে আমি আপনার সেশনে জবাব দিব। ঠিক আছে? স্যার আচ্ছা, ওকে। তারপরে আসেন, আপনার এই যে আপনি নোটিশ দিলেন, এই নোটিশের মধ্যে আপনি যে এই প্রপোজ রেজুলেশনটা দিলেন, সেই রেজুলেশনটা আপনাকে কি মিনিটসে আনতে হবে। আপনাকে মিনিটসে এটা শো করতে হবে, মিনিটস এর মধ্যে। এই যে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর মিনিটসে এজেন্ডা আছে, এজেন্ডার পরে যে রেজুলেশন আছে, দেখেন এখানে খেয়াল করেন রেজুলেশন গুলো আসছে এবার। ঠিক আছে? এখানে এই এই মিনিটসের আপনার এখানে তো প্রেজেন্টেশন আকারে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আপনি যদি ওয়ার্ড ফরম্যাটে যদি যাই, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাট। হ্যাঁ, এই ওয়ার্ড ফরম্যাটে আপনার আপনি আহ, এটা আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এই যে নোট, এটা হলো মিনিটস, মিনিটস কিভাবে আপনি লিখবেন, সেই মিনিটস এর একটা ফরম্যাট এখানে আপনার দিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে কিন্তু দেখালাম প্রেজেন্টেশন। ঠিক আছে? মিনিটসে মিনিটস আপনি কিভাবে লিখবেন, মিনিটসে ডিসকাশন থাকে, কিন্তু এই যে এখানে যে রিজলভ দ্যাট, এই রিজলভ দ্যাট কিন্তু আপনার নোটিশে যা ছিল তাই আছে। এখানে কিন্তু আপনি নোটিশে কিন্তু এই ডিসকাশনটা ছিল না, শুধু রেজুলেশনটা ছিল, রিজলভ দ্যাট, এই রিজলভ দ্যাট ছিল। তো এই যে নিচে যে অংশগুলা মিনিটসের মধ্যে আসছে, এই এই অংশগুলো আপনার মিনিটসের মধ্যে ছিল, যেটা আপনি হুবহু মিনিটসে নিয়ে আসছেন নোটিশ থেকে। তো এটা যেহেতু আপনাদের কাছে দেওয়া আছে, আপনাদের দেখতে অসুবিধা হওয়ার কথা না। স্পেশাল রেজুলেশন গেল। স্পেশাল রেজুলেশনে আপনার মেমোরেন্ডামের যে পার্ট যেরকম আছে, আর্টিকেলস এর পার্টও আছে। আর্টিকেলসে যেমন আর্টিকেলস এর কোন ক্লজ চেঞ্জ হবে, সেই ক্লজ উল্লেখ করে এই যে আপনার এক্সিস্টিং ক্লজ কি ছিল আর আহ, আপনার নতুন ক্লজ কি, সেটা এখানে আপনার দেখানো। এখন আসেন, আহ, এই যে আমরা নোটিশ দিলাম 21 দিন আগে। তাহলে 21 দিন আগে নোটিশ দেওয়ার আগে এই যে ইজিএম যে হবে, স্পেশাল রেজুলেশন হবে বা অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ হবে, এটা কিন্তু ডেফিনেটলি বোর্ড মিটিং এ আগে আসবে। বোর্ড মিটিং ছাড়া কিন্তু কোনো অ্যানুয়াল জেনারেল মিটিং এ কোনো এজেন্ডা আসতে পারে না। বোর্ড মিটিং ছাড়া ইজিএম এ কোনো এজেন্ডা আসতে পারে না নর্মালি। শুধুমাত্র কোম্পানি আইনের 84 ধারা অনুযায়ী রিকুইজিশন মিটিং যখন হয়, তখন বোর্ড মিটিং ছাড়াই এজেন্ডা আসতে পারে, আদারওয়াইজ আসতে পারে না। তো সেটা হচ্ছে অ্যাবনর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে আহ, এই অথরাইজ ক্যাপিটাল যখন ইনক্রিজ করব, তখন কি করব, এই যে আপনার ফর্ম 4 জমা দিব, আরজেসিতে ফর্ম 4।
তাহলে ফর্ম 4টা কি? কোম্পানি আইনের কি কারণে আমরা ফর্ম 4 জমা দিব? সেই কারণটা হচ্ছে এই যে এখানে সেকশন 56 এ বলছে যে এই এই ফর্ম 4টা আসলে বেসিক্যালি নোটিশ করা, আরজেসি কে নোটিশ করা, আরজেসি রেজিস্ট্রারকে নোটিশ করা। এই যে শেয়ার মূলধন বা সদস্য সংখ্যা বৃদ্ধির নোটিশ। কোম্পানি যখনই আপনি শেয়ার মূলধন বৃদ্ধি করবেন, এই শেয়ার মূলধন বৃদ্ধি করতে গেলে আপনাকে এই 56 অনুযায়ী করতে হবে। অর্থাৎ কোম্পানির অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য আপনাকে এই কোম্পানি আইনের সেকশন 56টা আপনাকে পড়তে হবে। এখানে বলে দেওয়া আছে কেন আপনাকে, কিভাবে আপনি এই মূলধন বৃদ্ধি করবেন। ঠিক আছে, তাহলে কি বলা আছে এখানে দেখেন। বলছে শেয়ার মূলধন বিশিষ্ট কোনো কোম্পানি শেয়ারকে স্টকে রূপান্তরিত করে থাকুক বা না থাকুক, আর শেয়ার মূলধনকে নিবন্ধনকৃত মূলধনের উপরে বৃদ্ধি করে থাকলে, অথবা শেয়ার মূলধনবিহীন কোনো কোম্পানি উহার সদস্য সংখ্যা নিবন্ধনকৃত সংখ্যার উপরে বৃদ্ধি করে থাকলে, উক্ত কোম্পানি শেয়ার মূলধন বৃদ্ধির ক্ষেত্রে মূলধন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের 15 দিনের মধ্যে এবং সদস্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে তারিখে সদস্য সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বা বাস্তবে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল সেই তারিখের 15 দিনের মধ্যে উক্ত বৃদ্ধির নোটিশ রেজিস্ট্রারের নিকট দাখিল করবে এবং রেজিস্ট্রার এরূপ বৃদ্ধির বিষয়ে লিপিবদ্ধ করে রাখবে। অর্থাৎ এই সেকশন 56-এ যে নোটিশের কথা বলা হয়েছে 15 দিনের মধ্যে, স্পেশাল রেজুলেশন যে আপনি করলেন ইজিএম এ গিয়ে বা এজিএম এ গিয়ে যেখানেই করেন, এই রেজুলেশন আপনি যখন নিলেন, রেজুলেশন যেই তারিখে নেওয়া হলো, যেদিন নেওয়া হলো, সেদিন থেকে 15 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে? এই ফর্ম 4 জমা দিতে হবে। এখানে যে নোটিশ করার কথা বলা হয়েছে, এই নোটিশ রেজিস্ট্রার নিকট, উক্ত বৃদ্ধির নোটিশ রেজিস্ট্রার নিকট দাখিল করবে। হ্যাঁ, এবং রেজিস্ট্রার সেটা লিপিবদ্ধ করবে। এই রেকর্ড করা আর দাখিল করাটা হচ্ছে নোটিশ। নোটিশ বলতে এই আপনি যে ক্যাপিটাল ইনক্রিজ করতে চাচ্ছেন সেই সম্পর্কে বলা। এখান থেকে আসলে ফর্ম 4 এর উৎপত্তি। তো আপনারা এই সেকশনটা পড়ে নেবেন। এখন আসেন, এই যে আমরা ফর্ম 4 তৈরি করলাম সেকশন 56 এর নির্দেশনার আলোকে, এখানে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড ফর্ম 4, অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য। তারপরে আছে আপনার এই এখানে আপনি যদি এখানে যেটা দেওয়া আছে, আপনি যদি ড্রাফট ফর্ম দেখতে চান, হুম, এই ফর্ম 4 এর ড্রাফট ফরম্যাট, এটাও আপনাদের এখানে দেওয়া আছে। আপনারা ওই প্রেজেন্টেশন গ্রোথ করলেই পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি ওপেন করবেন, এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কি করবেন? আপনি যে ফরম্যাটে নিতে চান সেভাবে নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখানে এখানে যে ফরম্যাটে আছে আপনাকে সেই ফরম্যাটেই এটা নিয়ে আপনি কি করবেন? কাজ করবেন। এটা জাস্ট আপনার আপনার জ্ঞাতার্থে এটা দেওয়া হলো। এই সেম জিনিস আরজিসির ওয়েবসাইটেও আছে, সেখান থেকেও আপনি নিতে পারবেন। এটার নাম হচ্ছে ফর্ম 4, নোটিশ নোটিশ অফ ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল আন্ডার সেকশন 56। খেয়াল করুন, এখানেই সব বলা আছে। এখন আসেন আমাদের, আমরা স্পেশাল রেজুলেশন নোটিশ দিলাম। তারপরে আসেন কেন আমরা ফর্ম 4 জমা দিব সেই সম্পর্কে কোম্পানি আইনের বিধান দেখলাম। তারপরে এটার ড্রাফট কপি দেখলাম। দেখার পরে এখন আসেন আপনার যে ফর্ম 8 এর কথা যে আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, ফর্ম 8 অর্থাৎ সেকশন 87 অনুযায়ী যে আপনি স্পেশাল রেজুলেশন নিলেন, সেই স্পেশাল রেজুলেশনের কমপ্লায়েন্স, স্পেশাল রেজুলেশনের কমপ্লায়েন্স হচ্ছে সেকশন 88 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, সেকশন 88। তো সেখানে গিয়ে কি করবেন আপনি? এই ফর্ম 8 এর এখানে যে ফর্মেট দেওয়া আছে, এটা ওয়েবসাইটেও দেওয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইটে দেওয়া আছে, আবার আপনি এখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমার এখানে দেওয়া আছে, আপনি এই এই ফর্মটাই ডাউনলোড করে কি করতে পারবেন? নিতে পারবেন। এই ফর্ম 8টা কোম্পানিজ আইনের সেকশন 88 এর সাবসেকশন 1 অনুযায়ী
আপনাকে পরিপালন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা ফর্ম 8 কেন জমা দিচ্ছি সেই বিষয়টা জানলাম। কোম্পানি আইনের সেকশন 88 এর বিধান বলে আমরা ফর্ম 8 জমা দিব। আর কোম্পানি আইনের সেকশন 87 বলে আমরা ইজিএম কল করব, নোটিশ দিব, রেজুলেশন নিব, এবং যখন আমরা নোটিশ, রেজুলেশন, মিনিটস ওগুলো সব নেওয়া হয়ে যাবে, যেই তারিখে নিব সেই তারিখ থেকে 15 দিনের মধ্যে, ফর্ম 4 এবং ফর্ম 8 আপনাকে ওই আরজেসি রেজিস্টার বরাবর জমা দিতে হবে। এটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ কমপ্লায়েন্স। এরপর আসেন আহ এরপর আসেন আপনার অথরাইজেশন লেটার। আপনার মূল কাজ কিন্তু হয়ে গেছে। অথরাইজ ক্যাপিটাল বাড়ানোর জন্য আপনার যে কাজ দরকার সেটুকু আপনার হয়ে গেল। তারপর আপনি আপনার কোম্পানির কাছ থেকে একটা অথরাইজেশন লেটার নেবেন। এখানে অথরাইজেশন লেটার এই ফরম্যাটে নিতে পারেন। নেওয়ার পরে আপনি অনলাইনে সাবমিশন দিবেন। সাবমিশন দেওয়ার পরে এই অ্যাকনোলেজমেন্ট আসবে। অ্যাকনোলেজমেন্টের বিষয়ে আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন। তারপরে ডিপোজিট স্লিপ ব্যাংকে জমা দেওয়ার, বা আপনি যে ফর্মেটটি জমা দেন এখন সেই ফর্মেট আসলো। আসার পরে এবার আপনি কি করবেন? আপনার রিটার্ন সাবমিশন যখন হয়ে গেল, রিটার্ন সাবমিশন হয়ে যাওয়ার পরে আপনি এই আরজিসির কাউন্টারে এখানে যে চেকলিস্ট দেওয়া আছে, এই 1 থেকে 8 পর্যন্ত, এই 1 থেকে 8 পর্যন্ত আপনি কি করবেন? সাজাবেন। অ্যাকনোলেজমেন্ট শিট অফ ফিস, এটা সবার উপরে দিবেন। তারপরে আপনি পেমেন্ট করলেন, যেই ফর্মেটই পেমেন্ট করেন সেই পেমেন্টের ডিপোজিট স্লিপ, তারপরে দিবেন অথরাইজেশন লেটার। হ্যাঁ, এই অথরাইজেশন লেটার আপনি অবশ্যই কোম্পানি এমডি, চেয়ারম্যান বা যে কোনো একজন ডিরেক্টরের কাছ থেকে নেবেন। আর 4 নাম্বার আছে নোটিশ অফ এজিএম ইজিএম। আপনি যে 21 দিন আগে নোটিশ দিলেন, সেই নোটিশে যে আপনার, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেই নোটিশের কপি দিবেন। নোটিশের নিচে মানুষ দিবেন বা এক্সট্রাক্ট দিবেন। তারপরে তার নিচে দিবেন ফর্ম 8, তার নিচে দিবেন ফর্ম 4, তারপরে তার নিচে দিবেন হচ্ছে আপনার অ্যামেন্ডেড। আপনার এই যে ক্যাপিটাল ইনক্রিজ করা হলো, ক্যাপিটাল ইনক্রিজ করার ফলে আপনার যে মেমোরেন্ডাম আর্টিকেলস এর যে পরিবর্তন, সেই পরিমার্জনের জন্য, সংশোধনের জন্য যে যে জায়গায় আপনার সংশোধনী আসছে, সেই সংশোধনী সহ আপনাকে মিনিমাম একটা প্রিন্টেড কপি আপনার এই রিটার্ন সাবমিশনের সাথে আপনার আরজিসি কাউন্টারে জমা দিতে হবে। এবং এই ডকুমেন্টগুলো যদি আপনার প্রপারলি হয়ে থাকে, আপনার রিটার্ন জমা দেওয়ার 7 দিনের মধ্যেই আপনার এই রিটার্ন রেকর্ড হয়ে যাবে, যদি কোনো ভুল ত্রুটি না থাকে। ম্যাডাম কিছুক্ষণ আগে আপনাদেরকে যে বিষয়ে বললেন যে আসলে আমাদের এই সেশনের যে অবজেক্টিভ, আমাদের সবার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ ফুলফিল করার জন্য কাজটা প্রফেশনালি শেখাই হচ্ছে মূল উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ। তাহলে এই টোটাল জিনিসটা আমরা রেডি করলাম। রেডি করে কি করলাম? কাউন্টারে জমা দিলাম। কাউন্টারে জমা দেওয়ার পরে আপনার কাউন্টারে গেল, কাউন্টার রিসিভ করলো। রিসিভ করার পরে আপনি এইখানে যে সাইকেলটা দেওয়া আছে, আপনার কাউন্টারে গেল, কাউন্টারে জমা দিয়ে আসার পরে আপনার ডিলিং অফিসারের কাছে যাবে। ডিলিং অফিসার আপনার ওই ঠিকঠাক থাকলে 1 সপ্তাহের মধ্যেই, মানে 30 কর্মদিবসের মধ্যে আপনার ফাইলটাকে রেকর্ড করবে। যদি দেখেন যে সে ফাইল ধরতেছে না, আপনি তার সাথে গিয়ে দেখা করবেন। দেখা করে তাকে সালাম দিবেন, আপনার সম্পর্কে বলবেন। আপনি তার সাথে রিলেশন তৈরি করবেন। রিলেশন তৈরি করে যাতে আপনার ফাইলটা সে ধরার ব্যবস্থা করবে। তারপরে ডিলিং অফিসার ছেড়ে দেওয়ার পর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছেড়ে দেওয়ার পর ডেপুটি রেজিস্ট্রার হলো ফাইল রেকর্ড করে। তাহলে আপনার কাউন্টার থেকে গেল ডিলিং অফিসার থেকে আসলো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার থেকে আসলো ডেপুটি রেজিস্ট্রার। এই ডেপুটি রেজিস্ট্রারের কাছে এসে আপনার ফাইল অথরাইজ ক্যাপিটাল রেকর্ডের কাজ শেষ হবে। তো এই ছিল আমাদের আপনার প্রেজেন্টেশন পার্ট, যেটা আপনার কাজ শেখার জন্য, বোঝার জন্য
আপনাকে হেল্প করবে। আপনি এটা, যেহেতু এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে আরো বিস্তারিত স্টাডি করলে জানতে পারবেন। তো এই এই প্রেজেন্টেশনটা যেহেতু আপনাদের কাছে আছে, আমি প্রেজেন্টেশনের বাইরে এখন আপনাদের প্র্যাকটিক্যাল সেশনটা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা ধৈর্য ধৈর্য ধরে আছেন, থাকেন। আপনাদেরকে উম, আমি মেইন যে পার্টটা এখানে, এই অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য, সেই বিষয়টা আমি আরেকবার একটু আপনাদের দেখাই। তাহলে আপনাদের বিষয়টা আরো পরিষ্কার হবে। আহ, সেটা হচ্ছে যে নোটিশ দেওয়ার কথা যেটা বললাম, নোটিশের কথা বললাম। এখানে দেখেন, এই যে নোটিশ অফ দি ফার্স্ট এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, ইজিএম, এই নোটিশের ক্ষেত্রে দেখা আপনার, এটা কিন্তু ওয়ার্ড ফাইল। হ্যাঁ, এটা এটা ওয়ার্ড ফাইল। আপনি এটা ই করতে পারবেন। এই যে এজেন্ডা দেওয়া আছে, এজেন্ডার পরে স্পেশাল বিজনেস, তারপরে আপনাদের ওখানে প্রেজেন্টেশনে যেটা দেখালাম, এটা জাস্ট ওয়ার্ড ফাইল। আপনি আরো সুন্দর করে বোঝার জন্য, হ্যাঁ, আরো সুন্দর করে বোঝার জন্য আহ, আপনাকে এখানে আমি দেখাচ্ছি যে এইভাবে আপনার পুরো বিষয়টা করতে হবে। নোটিশের মধ্যে দিবেন, দেওয়ার পরে আপনার নোটিশের পাস শেষ। নোটিশ শেষ হওয়ার পরে মাইনুস, মাইনুস তৈরি করবেন এইভাবে, এখানে যেভাবে দেখানো আছে। এটা আপনাদেরকে ওখানেও দেখিয়েছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না, আমি আবার এখানে দেখালাম ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলের আপনারা কাজ করতে গিয়ে যদি আপনাদের কাছে যেটা দেওয়া আছে সেটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার টিমকে বলে দিব, আপনাদেরকে সফট কপি দিয়ে দিবে। আর সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি কাজটা এগিয়ে নিতে পারবেন। আবার এই ফরম্যাট অনুযায়ী আপনি যোজন বিয়োজন করে আরো সুন্দর করে, এখানে যেভাবে লেখা আছে এর থেকে আরো বেশি সুন্দর করেও এই মিনিটস লিখতে পারেন। তারপরে আপনি এই অ্যাটেন্ডেন্স নেবেন, আপনার ইজিএম এর অ্যাটেন্ডেন্সটা নেবেন। ইজিএম এর আহ, অনুযায়ী আপনার অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। এখানে যে কোম্পানি, সেই কোম্পানিতে শেয়ার হোল্ডারই দুজন, একজন এমডি একজন চেয়ারম্যান, তারা দুইজনের উপস্থিত থেকে এজিএমটা সম্পন্ন করেছে। তাহলে আমাদের আহ, এখানে এখানে যে বিষয়টা সেটা আপনারা দেখলেন, নোটিশ এবং রেজুলেশন, অ্যাটেন্ডেন্স, এই তিনটা জিনিসই কিন্তু আপনার কোম্পানি সেক্রেটারি বা ম্যানেজিং ডিরেক্টর কর্তৃক অ্যাটাস্টেড হতে হবে এটা আরজিসি তে জমা দেওয়ার সময়। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এখন এখন আপনাদেরকে দেখাবো হলো যে যেই মেটেরিয়াল গুলো আপনারা রেডি করলাম আমরা, যে মেটেরিয়াল গুলো আমরা রেডি করলাম, সেই মেটেরিয়ালের যে মেটেরিয়াল গুলো রেডি করলাম সেগুলো আসলে আমরা এখন ইনপুট দিব কিভাবে, ইনপুট দেওয়াটা দেখাচ্ছি এখন। খুব কেয়ারফুলি সংগ্রহ করবেন। এখন আমি ওই যে যে ভাই একটা কোশ্চেন করেছিলেন, আমি প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে আমি যেটুকু দেখালাম সেই দেখানোর মধ্যে কারো কোনো আহ, জিজ্ঞাসা আছে কিনা, কাইন্ডলি বলবেন। আমার প্রেজেন্টেশন ওপেন করা আছে, আমি আবার ব্যাকে যাচ্ছি, সেখান থেকে আপনি স্যার যেখানে বলবেন। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই 8 নাম্বার স্যার, 8 নাম্বার যে ক্লাসে নিউ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর আছে মেমোরেন্ডাম, এটা তো স্যার সম্পূর্ণটা ড্রাফট করতে হবে স্যার, নাকি নতুন নতুন করে? সম্পূর্ণ আপনার 2010-এর আগে যে সমস্ত কোম্পানি, সেগুলার ফুল ড্রাফট করতে হবে। এবং আপনি আহ, নতুন কোম্পানি হলেও আপনাকে কি করতে হবে, নতুনটা ড্রাফট করতে হবে। একটা মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর একটা একটা অরিজিনাল বই, যেটা ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি সেক্রেটারি কর্তৃক স্বাক্ষরিত হইতে হবে, এটা আপনাকে জি, জি, সাবমিট জি। করতে হবে রিটার্নের সাথে। এবং এটা সফট কপিও আপলোড করতে হবে স্যার, তাই তো স্যার? সফট কপি আপলোড করতে হবে, রাইট। জি জি স্যার।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর স্যার ওই যে একটা কথা বললেন যে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত ছাড়াই কোন কোন এজেন্ডা গুলো স্যার ইজিএম এ যেতে পারে স্যার, ধারা 84, স্যার কি বললেন যেন স্যার, একটু যদি বলতেন। হ্যাঁ, সেটা তো হলো বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন কোনো প্রতিষ্ঠান কোনো কোম্পানি মানে অচল অবস্থা তৈরি হয় আপনার নর্মালি আপনার কোম্পানি আইনের বিধান পরিপালন সাপেক্ষে কোনো এজেন্ডা এজিএম বলেন ইজিএম বলেন, হ্যাঁ, কোনো জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ নাই। বোর্ড মিটিং করতে হবে তার আগে। এজিএম করলেও তার আগে বোর্ড মিটিং করতে হবে, ইজিএম করলেও তার আগে বোর্ড মিটিং করতে হবে। সেই বোর্ড মিটিং এ প্রথম প্রাথমিক অনুমোদন হবে, হওয়ার পরে আপনি নোটিশ ইস্যু করবেন, নোটিশ ইস্যু করার পরে মিটিং করবেন, মিটিং করার পরে আপনি মিটিং এর মিনিট নেবেন, মিটিং এর মিনিট নেওয়ার পরে বাকি ওই যে ফর্ম 4 ফর্ম 8 এগুলো জমা রেডি করবেন। তো এই এই সকল ক্ষেত্রের বাইরে এই সকল ক্ষেত্রের বাইরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় তৈরি হয় যে কোম্পানির পরিচালনা পর্ষদ ফাংশন করতেছে না, কোম্পানির পরিচালনা পর্ষদ সে ফর এক্সাম্পল 50 জন শেয়ার হোল্ডার আছে, তার মধ্যে 10 জন আছে ডাইরেক্টর, 10 জন ডাইরেক্টর ফাংশন করতেছে না, কোম্পানিটাকে অচল করে রেখেছে, কিন্তু 40 জন শেয়ার হোল্ডার দেখে দেখে বিরক্ত হয়ে গেছে, তখন তারাই ইনিশিয়েটিভ নিচ্ছে কোম্পানিটাকে চালানোর জন্য, কোম্পানির টেক ওভার করার জন্য। এইরকম যখন ঘটনা তৈরি হয় তখন রিকুইজিশন মিটিং কল করতে হয়। সেই রিকুইজিশন মিটিং এর ইস্যুটা হলো সেকশন 84 এ বলা আছে। সেকশন 84টা আপনারা পড়বেন, আমাদের আজকে আলোচ্য বিষয় সেকশন 84 না, রিকুইজিশন মিটিংও না। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, আমরা এটার মধ্যে থাকি। আর একটা ভাই কোশ্চেন করেছিলেন যে আমি যে 75% অর্থাৎ 3/4 মেজরিটি নিব, সেখানে কোরামের বিষয় থাকবে কিনা। আসলে এই যে মিটিং এ যখন আপনি বসবেন, বোর্ড মিটিং এ যখন বসবেন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে আপনার যে কোরামের কথা বলা আছে বোর্ড মিটিং এ, সেই কোরাম ফুলফিল না হলে আপনি মিটিং শুরু করতে পারবেন না। আবার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে এজিএম বা ইজিএম শুরু করার জন্য যে কোরামের কথা বলা আছে, সেই কোরাম যদি সম্পূর্ণ না হয় তাহলে আপনি কি এজিএম ইজিএম কোনোটাই শুরু করতে পারবেন না। ফলে ইজিএম এ আপনি 3/4 মেজরিটি আপনি নেবেন, 3/4 মেজরিটি নেওয়ার আগেই মিটিং শুরু করার আগেই তো আপনাকে কোরাম কনফার্ম হতে হবে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে কোরামের কথা বলা আছে সেই কোরাম আছে কিনা। এটা মিনিটসের প্রথমেই দেখবেন যে একটা প্যারা থাকে, মিটিং এর নোটিশ প্রপারলি সার্ভ করা হয়েছে কিনা, মিটিং এর নোটিশ সবাইকে প্রপারলি পাঠানো হয়েছে কিনা, তারপরে আপনার মিটিং এ কোরাম আছে কিনা, সবকিছু নিশ্চিত হয়ে চেয়ারম্যান মিটিং শুরু করেছেন। এই মিনিটের শুরুতে এরকম একটা প্যারা থাকে, আপনারা খেয়াল করুন। ফলে আপনার কোরামের সাথে আপনার যে 3/4 মেজরিটি বা 75% ভোটাধিকারের যে বিষয়টা, যেটা না হলে আপনার ইজিএম স্পেশাল রেজুলেশন পাস হবে না, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। দুইটা টোটালি ভিন্ন জিনিস। একটা হচ্ছে মিটিং শুরু করার জন্য কোরাম, আর একটা হচ্ছে স্পেশাল রেজুলেশন পাস করানোর জন্য 3/4 মেজরিটি। এমনও হইতে পারে যে আপনার মিটিং এ কোরাম আছে, মিটিং শুরু করলেন টাইমলি, কিন্তু যখন ওই ভোটাভুটিতে গেলেন, স্পেশাল রেজুলেশন পাস করানোর সময় উপস্থিত যারা শেয়ার হোল্ডার আছে তারা কি করলো, আপনার যারা উপস্থিত আছে সেই উপস্থিত শেয়ার হোল্ডারদের মধ্য থেকে আপনি কি 75% ভোট এই এজেন্ডা পাস করানোর পক্ষে আপনি পেলেন না, তখন কিন্তু আপনার এই অথরাইজ ক্যাপিটাল আপনি আর ইনক্রিজ করতে পারবেন না। এইটা হচ্ছে বিষয়। যিনি যেই ভাই কোশ্চেন করেছিলেন, আপনার কোশ্চেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে এই আমি এতক্ষণ যেটা দেখালাম? আর আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি যখন ফাইলগুলা সাবমিট করব তখন কি ডিলিং অফিসারের কোনো ইনফরমেশন আমার ডেস্কে দেখাবে বা ফাইলে দেখাবে? আপনি যখন রিটার্ন কাউন্টারে জমা দিয়ে দিবেন, অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার রিটার্ন যখন আপনি কাউন্টারে জমা দিয়ে দিবেন,
কাউন্টারে ওটা যখন একসেপ্ট করবে, একসেপ্ট করার পরেই আপনি ওই সাবমিশন স্ট্যাটাস দিয়ে চেক করতে পারবেন যে ওই আপনার ফাইলটা কার কাছে গেল, কোন ডিলিং অফিসারের কাছে গেল, এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর একটা জিনিস আমি একটু আবার একটু রিভিউ করতে চাই, যেমন আমি যদি কোনো অ্যামেন্ডমেন্ট করি, যে সে অথরাইজ ক্যাপিটাল আমরা ইনক্রিজ করব, অথবা সেখানে অ্যাকর্ডিংলি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কিছু ক্লজের চেঞ্জ আসবে, সেটা আমরা মিটিং এর এজেন্ডাতে রাখতে হবে, মিটিং মাইনুটসে রাখতে হবে, এবং আরজেসিতে সাবমিশন করার জন্য আবার ফুল মেমোরেন্ডাম অফ আর্টিকেল আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দুইটা পুরো জিনিসটাই অ্যামেন্ডমেন্ট সহকারে আবার নতুন ভাবে সাবমিট করতে হবে, তাই না স্যার? রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে আমি ওই যে 8টা জিনিস দেখালাম না, ওই 8টা আইটেম আপনাকে ওইভাবে সেট করতে হবে, সাজাইতে হবে পরপর। আপনাকে 8টা আইটেম কাউন্টারে জমা দিতে হবে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনার কাজটা সঠিকভাবে শেষ হলো। আপনি মনে আর আপনি দিলেন, কি বলে, মিনিটস দিলেন কিন্তু নোটিশ দিলেন না, এটার জন্য আপনার কাজ আটকায় যাবে। সেজন্য আপনাকে নোটিশটাও দিতে হবে। মানে চেকলিস্টটা আপনি পুরোপুরি অনুসরণ করবেন, এই ডকুমেন্ট গুলো আপনাদের কাজের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে এখন যদি এই প্রেজেন্টেশন সম্পর্কে কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি প্র্যাকটিক্যালে যেতে চাচ্ছি। জি স্যার, প্রসিড হন। ওকে, থ্যাংক ইউ। তো আমি গতকালকে আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটা। আমরা যখনই আরডিসিতে ঢুকি তখনই এই ইন্টারফেসটা আসে। আমি আজকের প্র্যাকটিক্যাল সেশনটা শুরু করার আগে গতকালকে যে আমরা সেশন করলাম, কোম্পানি ফরমেশনের যে সেশনটা করলাম, সেই কোম্পানি ফরমেশনের সেশনের শেষের দিকে যে ফর্মগুলো আমাদের সামনে আসছিল, কোম্পানি ফরমেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে যে ফর্মগুলি আসছিল, হ্যাঁ, সেই ফর্মগুলি কে বলতে পারবেন কি কি ফর্ম আসছিল? আমি জাস্ট রিভিউ করার জন্য একজন বলেন, কার মনে আছে কোম্পানি ফরমেশনের আনুষ্ঠানিকতা শেষ করার পরে যখন আপনি টাকা জমা দিবেন, সেখানে প্রিন্ট প্রিভিউতে আপনি সব দেখতে পারবেন। সেই প্রিন্ট প্রিভিউতে গেলে আপনি কি কি ফর্ম আপনার আপনার কোম্পানির রেজিস্ট্রেশনের কাজে আপনি আপনার অজান্তেই 18টা আইটেম ফুলফিল করার কারণে আপনার ওই ফর্মগুলো রেডি হয়ে গেছে, সেই সম্পর্কে কে Sir, বলতে পারে? sir, আর from ওখানে আছে 6, ফ্রম from 6, 7, ফ্রম 12, ফ্রম from 10, 10, ফ্রম from 1, 1, ফ্রম from 9, 9. তারপরে মেমোরেন্ডাম অফ আর্টিকেল, দেন নেম ক্লিয়ারেন্স সার্টিফিকেট, টিন সার্টিফিকেট অফ ডিরেক্টরস, তারপরে ট্রেজারি ডিপোজিট চালান। আচ্ছা, না, ট্রেজারি ডিপোজিট চালান তো হলো আপনার ওটা অন্য বিষয়। আমি বলছি যে ফর্মগুলো আপনার ক্রিয়েট হলো, জি এই স্যার, ফর্মগুলোর কথা। আপনাদের কোশ্চেন, 6টা ফর্ম। আমার কোশ্চেনের আনসার সঠিক আছে, আনসার হয় নাই তা না, আনসার সঠিক আছে, কিন্তু আপনি ওই উত্তরের বাইরেও কিছু আপনি যোগ করে ফেলতেন। সরি স্যার, তো সঠিক আনসার হচ্ছে 6টি যে আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের 5টি ফর্ম। ওখানে আপনি গতকালকে যেটা পেয়েছিলেন সেটা হলো এক নম্বরে ছিল কি, এক নম্বরে কি ছিল? ফ্রম 6, ফর্ম 6 from 6 2 নম্বরে কি ছিল? ফ্রম 12, From 12, ফর্ম from 12। 12 তারপরে কি ছিল? ফ্রম from 10, 10, ফর্ম 10। তারপরে কি 10 ছিল? ফ্রম 1, from 1 তারপরে ছিল কি? ফ্রম 9, from 9. ফর্ম 9। 9 এই হলো আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা পরে এই ফর্মগুলো আপনার অটোমেটিক জেনারেট হবে। আরেকটা কি বিষয় ছিল, জাস্ট রিভিউ করার জন্য বলতেছি, যে আমরা যে স্ক্যান করলাম, যে ডকুমেন্ট গুলো আমরা স্ক্যান করে দিলাম ওই আরডিসি সিস্টেমে, সেখানে কি কি ছিল? সাবসিস্টেম ফর্ম প্রথমে থাকবে, হ্যাঁ, প্রথম হলো সাবসিস্টেম, তারপরে হলো ফর্ম 1, ফর্ম 9 থাকবে, সাবস্ক্রিপশনের পর স্ক্যান কপি 9, ফর্ম 1 থাকবে তারপরে ফর্ম 1, এবং ফর্ম 6 থাকবে। তারপরে ফর্ম 6। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আপনারা কালকের সেশনটা ভালো বুঝতে পেরেছেন এবং
আপনাদের মনে আছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি একটু জাস্ট রিক্যাপ করলাম। তো আমরা এখন আজকের সেশনের প্র্যাকটিক্যাল সেশনে আসি। আমরা গতকালকে দেখেন, গতকালকে এই যে এইখানে আমরা যখন আসছি, আমাদের গতকালকের কার্যক্রম ছিল জেনারেল, প্রি রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, এই পর্যন্ত ছিল আমাদের গতকালকের অ্যাক্টিভিটিস। আজকে আমরা কি কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেছে, কোম্পানি রেজিস্ট্রেশন হওয়ার পরে কোম্পানির যে অথরাইজ ক্যাপিটাল নেওয়া ছিল, সেই অথরাইজ ক্যাপিটালটা আরো বাড়ানো দরকার। সেই সেই সিদ্ধান্ত যখন বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের কি এই যে পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, এই পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিসে আমাদের আসতে হবে। তাহলে পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি ড্রাফটিং ডকুমেন্টস, কিভাবে ডকুমেন্টস রেডি করব সেটা আমরা শিখলাম। ড্রাফটিং ডকুমেন্টস হয়ে গেল, আমরা ডকুমেন্টস রেডি করলাম। রেডি করার পরে এখন সেই ডকুমেন্টস আমি কিভাবে অনলাইনে সাবমিশন দিব সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তাদের যারা বাসায় আছেন আপনারা একটু মিউট করে রাখবেন, যাতে আমাদের সেশনে সমস্যা হচ্ছে, প্লিজ খেয়াল করবেন। আচ্ছা, তারপরে আসেন আমরা তাহলে পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস, পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস এখানে আপনার হীরালাল চক্রবর্তী, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে, আপনি একটু মিউট করবেন। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই যে গতকালকে যেমন আপনার কোম্পানি ফরমেশনের জন্য আপনার জেনারেল ইউজার আইডি আপনার দরকার ছিল, আপনার আজকে কোম্পানি ফরমেশন হয়ে গেছে। কোম্পানি অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, রেজিস্ট্রারকে নোটিশ করবেন, তখন আপনাকে এই পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিজ এখানে আসতে হবে। গতকালকে যে ইউজার আইডি আমরা ক্রিয়েট করেছি, সেই ইউজার আইডি দিয়ে আপনার কি এই পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস কার্যক্রম করা যাবে না। এই পোস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিস কার্যক্রম করার জন্য আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে সেটা হচ্ছে এই যে নিচে খেয়াল করেন, এই যে এনটিটি সাইন ইন, এই এনটিটি সাইন ইন আপনার যখন কোম্পানি রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন হওয়ার পরে এই যে অ্যাডমিনের কাছে, কোম্পানি যিনি অ্যাডমিন অর্থাৎ এমডির ইমেলে এটা যায়, সেই এমডির ইমেল ইউজ করে এই আপনার এনটিটি সাইন ইন, এনটিটি এই যে ক্রিয়েট নিউ ইউজার এনটিটি ক্রিয়েট করতে হয়। এই নিউ ইউজার এনটিটি ক্রিয়েট করে আপনাকে কি এই অথরাইজ ক্যাপিটাল সাবমিট করার যে বিষয়, সেই বিষয়ে আপনাকে নিতে হবে। এখানে আপনাকে আপনার দেখা দেই যে আপনি অনেকে আছেন নতুন, যে এনটিটি ইউজার কিভাবে ক্রিয়েট করবেন। সেই এনটিটি ইউজার এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট, এই যে সাইন ইন করবেন কিভাবে, তাহলে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট নিউ ইউজার এনটিটি, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসবে, কি আসবে, এই যে এনটিটি সাইন আপ, এনটিটি সাইন আপ ইউজার আইডি, এনটিটি ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনার এইখানে আসতে হবে। এখানে আসলে অফিস, ঢাকা অফিস না খুলনা অফিস সেটা আপনি দিবেন। হ্যাঁ, ঢাকা অফিস সিলেক্ট, কোনটা অফিস দিবেন, এনটিটি টাইপ আপনার এখানে যে প্রাইভেট পাবলিক যে কোম্পানি সেটা দিবেন। দেওয়ার পরে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, কোম্পানির নাম দিবেন, কোম্পানির এই যে সিকিউরিটি কোড, সিকিউরিটি সিকিউরিটি নাম্বার, কোম্পানির সিকিউরিটি নাম্বার কোথায় যাবে, ওই যে কোম্পানির এমডির ইমেলে সিকিউরিটি নাম্বার। হ্যাঁ, এই সিকিউরিটি নাম্বার এখানে দিবেন। তারপরে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড রিটাইপ করবেন, এন্টার কোড এন্টার করবেন। এন্টার করার পরে আপনি কি করবেন, সাবমিশন দিবেন। সাবমিশন যখন আপনি দিবেন, দেওয়ার পরে আপনাকে ওই যে একটা কোড দিবে, এই যে আপনার এই যে রিসেন্ট সিকিউরিটি নাম্বার, রিসেন্ট সিকিউরিটি নাম্বার ফর এনটিটি ইউজার, এটা যদি আপনার আগের থেকে না থেকে থাকে, আপনার ওই কোম্পানির ইমেলে
তাহলে আপনার নতুন করে আপনাকে জেনারেল পিটিশন করে এটা আবার চাইতে হবে, এটা রিসেট করতে হবে, তখন এই সিকিউরিটি কোডটা আপনি পাবেন। রিসেন্ট এটা আপনার ওই এমডি ইমেলে যাবে, সেখান থেকে আপনার কি করতে হবে, ওই সিকিউরিটি কোড নিয়ে এসে আপনি এখানে এন্ট্রি দিলে তখন আপনার এই এন্টিটি ইউজার ক্রিয়েট কাজ করবে, ফাংশন করবে, অ্যাক্টিভ হবে। তো এটা আপনারা কাজ করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে ওভার দ্য ফোনেই এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। কিন্তু সেটা অফ টাইমে হইতে হবে, উম, তাহলে আমার জন্য ভালো হবে, অথবা আমি টাইম যখন দিব তখন করবেন। এখন আসেন আমরা রিটার্ন সাবমিট করবো, অর্থাৎ যে আমরা তখন ধরে যে ড্রাফটিং শিখলাম সেই ড্রাফটিং এর সাবমিশনটা দিব কোথায় দিব, এই যে রিটার্ন ফাইলিং। রিটার্ন ফাইলিং এ যখন আমরা যাব তখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে কোম্পানির এন্টিটি ইউজার নেম, পাসওয়ার্ড যখন আপনি দিবেন, দিলে আপনি কি করলেন, লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনার এই 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 জায়গাটা আসবে, এই জায়গাটা আসবে। এখানে অ্যানুয়াল রিটার্নের অপশন আছে, আপনি এই যে মাঝখানে রিটার্ন ফর চেঞ্জেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কি হবে, এই এই যে ফর্মগুলো আসবে, এই ফর্মগুলো আসবে। তাহলে এখান থেকে আমরা যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখন যে ফর্মগুলো আসছে, ভালো করে খেয়াল করবেন, খুঁজে খুঁজে পাবেন না। আপনি যখন ঢুকবেন, আমি আবার দেখাই, ঢোকার সাথে সাথে আপনি যখন ঢুকবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনার যে জায়গাটায় আপনি আসলেন সেই জায়গাটা ক্লিক করা আছে অ্যানুয়াল রিটার্নের উপরে, দেখেন এই অ্যানুয়াল রিটার্ন। আপনার কাজ হলো কি, আপনি যেহেতু কোম্পানির ক্যাপিটাল চেঞ্জ করবেন, তাহলে এই যে রিটার্ন ফর চেঞ্জেস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কি হবে, চেঞ্জ সংক্রান্ত যে বিষয় সেই ফর্মগুলো আসবে। তাহলে সেই ফর্মগুলো আসলো, তাহলে আসার পরে আপনার উম, আপনার কাজ কি, আপনি যখন আপনার কি কি সাবমিট করতে হবে, কে কে বলতে পারবেন? আমরা প্রেজেন্টেশনে যে দেখে আসলাম আমাদের কি কি ফর্ম নিতে হবে, কেউ একজন বলেন। ফর্ম 4 আর 8 স্যার, 4 আর 8। 8 ফর্ম 4 লাগবে আর ফর্ম 8 লাগবে, রাইট? তাহলে ফর্ম 4 এবং ফর্ম 8 লাগবে। এখানে ফর্ম 8 কোনটা, রাইট? তো দেখা যাচ্ছে ফর্ম 8, এই ফর্ম Yes, 8 sir. ফর্ম 8 ক্লিক করবেন। এই যে স্পেশাল রেজুলেশন, এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন, ফর্ম 8 এর এই ফর্মটা ওপেন হয়ে গেল। ফর্ম 8 এর এই ফর্মটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে দেখেন এখানে কি দেওয়া আছে, নোটিশ, নোটিশ ডিসপাস ডেট, তারপরে রেজুলেশন টাইপ, তারপরে মিটিং এর ভেন্যু, তারপরে লোকেশন, তারপরে মিটিং এর ডেট, তারপরে রেজুলেশন কবে পাস হলো সেই ডেট। তারপরে আহ, এই এই তথ্যগুলো আপনি সব দিবেন। দেওয়ার পরে দেওয়ার পরে আপনার কি হবে, আপনার এই যে এইখানে রেজুলেশন টাইটেল কি কি আছে, রেজুলেশন টাইটেল একটা হচ্ছে মেমোরেন্ডাম চেঞ্জ করার জন্য, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন চেঞ্জ করার জন্য একটা রেজুলেশন। আপনি ওই যে ফর্মেটে যেগুলো লিখলেন এখানে সেটা পেস্ট করে দিবেন। এই এই যে নতুন যে রেজুলেশনটা সেটা দিবেন এখানে। আপনার রেজুলেশনের মধ্যে কি ছিল, রেজুলেশন আবার দেখাই। রেজুলেশনের মধ্যে দেখেন এই যে এক্সিস্টিং ক্লজ, এক্সিস্টিং ক্লজ, প্রপোজড অ্যামেন্ডমেন্ট। এই যে প্রপোজড অ্যামেন্ডমেন্টের নিচে যে রেজুলেশন, এইটা হলো আপনার ওখানে দেখাতে হবে। আপনি কিন্তু এটা হলো নিউ ভ্যালু, আর এইটা আপনার আর কোনো কাজ নাই। এইটাই, এই যে প্রপোজড অ্যামেন্ডমেন্ট যেটা, এটাই হচ্ছে নিউ ভ্যালু। বোঝা গেল? তাহলে এইখানে আপনি কি করবেন, সেটা পেস্ট করবেন। তাহলে এখানে একটা পেস্ট করলেন, একবার পেস্ট করলেন, তারপরে আপনার আরেকটা রো দরকার, আপনি এখানে এসে আরেকটা রো ক্রিয়েট করবেন। আরেকটা রো ক্রিয়েট হলো, রো ক্রিয়েট হওয়ার পরে
আপনার এখানে কি মেমোরেন্ডাম, প্রথমে দিচ্ছেন মেমোরেন্ডাম, এখন হলো আর্টিকেল বা সিস্টেম চেঞ্জ। এখানে এসে ওই আর্টিকেলের যে অংশটুকু, সেইটুকু পেস্ট করবেন। এটা হলো মেমোরেন্ডামের ক্লজের এই নিউ ভ্যালু, মেমোরেন্ডামের নিউ ভ্যালু। তারপরে কি আছে, এই যে এখানে হলো আর্টিকেলস এর নিউ ভ্যালু, এই যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের এই যে প্রপোজড অ্যামেন্ডমেন্ট, এইটুকু হচ্ছে নিউ ভ্যালু। এই জিনিসটুকু আপনি কি করবেন, এখান থেকে কপি করে আপনার এই ফর্ম 8-এ এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে তাহলে কি হলো, আপনার এই ফর্ম 8-এর যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আপনার এখানে যে সফট কপি ফর্ম 8-এর সফট কপি আপনি এখানে কি করবেন, আপ করে দিবেন। এই যে ফর্ম 8 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইমেলে যেভাবে আমরা গতকালকে করলাম, হ্যাঁ সেভাবে আপনি এখানে কি করবেন, এই সফট কপি, এটা কিন্তু সিগনেচার করা কপি না, ওয়ার্ড ফাইল। ইমেলে যে ওয়ার্ড ফাইল আমরা দেই, সেই ওয়ার্ড ফাইল A4 সাইজে হতে হবে। লেফট মার্জিন থাকা লাগে 0.75, টপে থাকতে হবে 0.75। এখানে যেভাবে বলা আছে এইভাবে আপনি কি করবেন, এই ফর্ম 8 এখানে অ্যাটাচমেন্ট দিবেন। দেওয়ার পরে আপলোড দিবেন। আপলোড নিয়ে নিবে। ঠিক আছে? তাহলে এই গেল হলো আপনার এই ফর্ম 8 সাবমিশনের বিষয়। আচ্ছা, তারপরে আসেন, তাহলে আমার ফর্ম 8 আপনি নিয়ে নিলেন। ফর্ম 8 আপনার নেওয়া হয়ে গেল। এখন তারপরে কি আছে, একটা ফর্ম 4 আছে, ফর্ম 4। এই যে ফর্ম 4, আপনি নেবেন এখান থেকে আপনি একটা করে নেবেন। এখান থেকে কিন্তু বের হবেন না। তাহলে একটা একটা করে নেবেন। নেওয়ার পরে এই যে রেজুলেশন টাইপ সিলেক্ট করবেন, এখানে রেজুলেশন টাইপ সিলেক্ট করবেন। তারপরে আপনি রেজুলেশন ডেট দিবেন। হ্যাঁ, আপনার ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল কত টাকা আপনি করতে চাচ্ছেন। হ্যাঁ, রেজিস্টার্ড ক্যাপিটাল কত ছিল আগে, হ্যাঁ আগে কত ছিল, এখন কত স্যার করছেন, সেটা এখানে এখানে। ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল যেটা বললেন সেটা কি পরবর্তীতে ইনক্রিজ হয়ে যত টাকা হবে সেটা বল, না না পার্থক্য না না, করতে? আপনি যে ফর্ম 4-এ যতটা ইনক্রিজ করতেছেন নতুনটা, আচ্ছা স্যার। 3 নম্বরে আপনি নতুন যতটুকু আপনি ইনক্রিজ করতেছেন সেটা দেখাবেন। আর 4 নম্বরে এক্সিস্টিংটা দেখাবে। তারপরে দুইটার যোগফল হবে হলো টোটালটা, 3 এবং 4-এর যোগফল হবে টোটালটা। তারপরে এখানে এসে আপনি শেয়ারের শ্রেণী দেখাবেন, ডিভিশন অফ এডিশনাল ক্যাপিটাল, এটা কি অর্ডিনারি শেয়ার নাকি প্রিফারেন্স শেয়ার সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে কত শেয়ার সেটা বলবেন, নমিনাল ভ্যালু কত সেটা বলবেন। হ্যাঁ, তারপরে আপনার এগুলো সব আপনি দিবেন। কন্ডিশনে এসে আপনার ওই যে রেজুলেশনের যে মূল যে রেজুলেশনটা, সেই রেজুলেশনটা এখানে কন্ডিশনে দিবেন। বা ছোট করে বলবেন যে এত শেয়ার এত টাকা করে আমাদের ইনক্রিজ করা হয়েছে। তারপরে হচ্ছে ডকুমেন্টস প্রেজেন্টেড ফর ফাইলিং বাই, এই ডকুমেন্ট প্রেজেন্টেড ফর ফাইলিং বাই সব জায়গায় একই ফরম্যাট, একইভাবে এখানেও আপনার এটা আপনি ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে বা যদি আপনি অথরাইজ পার্সন হিসেবে করতে চান আপনি করবেন। তারপরে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার এই ফর্মটাও সাবমিট হয়ে যাবে। স্যার এই রেজলিউশন টাইপটা স্যার কি হবে স্যার, এখানে উপরে রেজলিউশন টাইপ স্যার? স্পেশাল রেজুলেশন, ও ঠিক আছে। টাইপ হলো স্পেশাল রেজুলেশন। এটা কোন জায়গার কথা বলবেন? প্রেজেন্টেড ফর ফাইলিং বাই যে জায়গাটা, সেখানে কি অথরাইজ লেটারে যেই মানুষকে অথরাইজ করা হয়েছে ওনার নামটা হতে হবে, নাকি এমডি চেয়ারম্যান যে কেউ? আপনি এমডি চেয়ারম্যান নাম দিতে পারেন, আপনি যাকে অথরাইজেশন করছে তাকেও দিতে পারেন, দুইটাই সঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা কাজ করতে গিয়ে সাধারণত ম্যানেজিং ডিরেক্টরের নামই দেই। হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টরই তো কোম্পানির মানে প্রধান কর্মকর্তা, তার নাম দিয়ে আমরা সাবমিট করি। আর অথরাইজেশন লেটার হলো আমরা ব্যাকআপ হিসেবে রাখি, কোনো কারেকশন করার দরকার হলে তখন করা যায়। তাহলে এইভাবে আপনারা এই রিটার্ন ফর চেঞ্জেস এখানে এসে আপনারা এই দুইটা ফর্ম নেবেন। নেওয়ার পরে আরেকটা ফর্ম সাবমিট করতে হবে এটার সাথে, সেটা কি কে বলতে পারবে? অথরাইজেশন লেটার,
আপনি অথরাইজেশন লেটার ছাড়া আপনি কোনো কিছু জমা দিতে পারবেন না, অথরাইজেশন লেটার মাস্ট লাগবেই। তারপরে কি লাগবে? আপনার মেমোরেন্ডাম, যে আপনি নতুন মেমোরেন্ডাম তৈরি করলেন সেই মেমোরেন্ডাম জমা দিতে হবে। আর কি জমা দিতে হবে? আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন জমা দিতে হবে। ঠিক আছে? আর এগুলো হার্ড কপি জমা জমা দিবেন। দিতে হবে না? এখানে কিন্তু সেটাও আছে, এই যে আছে এখানে, এই যে ফরওয়ার্ডিং লেটার, এই যে অথরাইজেশন লেটার, এটা আপনি ক্লিক করবেন। এই অথরাইজেশন লেটার ক্লিক করলে আপনার ওই অথরাইজেশন লেটার সব ফরম্যাটের জন্য একই রকম। এই যে এখানে হলো যাকে অথরাইজেশন দেওয়া হচ্ছে তার ডিটেলস, আর নিচে হলো যিনি অথরাইজেশন দিচ্ছেন তার ডিটেলস। দেওয়ার পরে এটা সাবমিট করে দেওয়া, তাহলে আপনার তিনটা জিনিস সাবমিট হলো। আচ্ছা, তারপরে আসেন, আহ, এখন আপনি এই সাবমিশন দিলেন। সাবমিশন দেওয়ার পরে আপনার 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 মধ্যে একটা কনফিউশন তৈরি হলো যে আমার জিনিসগুলো কি সঠিকভাবে গেল কি গেল না, এটা আপনি জানবেন কিভাবে? সেই জানার জন্য আপনি এখন আসেন, এখন আবার আসেন কিভাবে আপনি আপনার বারবার আপনি এডিট করতে পারবেন আপনার সাবমিটেড রিটার্ন গুলো। সাবমিটেড রিটার্ন, তাহলে আমরা যখন রিটার্ন সাবমিট করলাম তাহলে রিটার্ন ফাইলিং দিয়ে শুরু করলাম, এখান দিয়ে শুরু করলাম, তাই তো? জি স্যার। এখন যখন আমি এডিট করব, ভিউ করব আমার সব সাবমিশন ঠিক আছে কিনা, তখন এই যে ভিউ এডিট, এই ভিউ এডিটে আপনি আসবেন। ভিউ এডিটে এসে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, দিয়ে ঢুকবেন। ঢোকার পরে আপনার এই সাবমিশন শো করবে। আপনি যে সাবমিশন করে আসছেন আগে, সেই সাবমিশন নাম্বার এখানে শো করবে, সাবমিশন নাম্বার এখানে শো করবে। তাহলে এখানে এই সাবমিশন নাম্বারের মধ্যে যেটা আপনার সাবমিশন নাম্বার, সেটা আপনি কি করবেন? সেটাতে আপনি এডিট করবেন, সেটা আপনি এডিট করবেন, এটা নিয়ে কাজ করবেন। আমি এখন আপনাদের একটা এই এডিট ফরম্যাট দেখাবো, সেটা সেটা খুঁজতেছি কোনটার মধ্যে আছে। এই যে সাবমিশন দেওয়ার যে বিষয়গুলো আমি দেখালাম, আপনি যখন আপনার যখন সাবমিশন হয়ে যাবে, সাবমিশন যখন আপনি দিবেন, সাবমিশন দেওয়া হয়ে গেলে এই যে আপনার ফর্ম 4, ফর্ম 8, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তারপরে ফরওয়ার্ডিং লেটার, এইগুলি আপনার এখানে শো করবে। আপনার এখানে শো করবে যে আপনি যে সাবমিশন দিয়ে আপনার যে সাবমিশন দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এগুলো সব শো করবে। ঠিক আছে? আপনার আপনার অ্যামেন্ডমেন্টটা এখানে চলে আসবে। এখন এখানে এসে আপনি কি দেখবেন যে আপনার এই যে ফর্ম 8 ঠিক আছে কিনা, ফর্ম 8 আপনার সাবমিশন ঠিক আছে কিনা। তাহলে ফর্ম 8 এর আপনার কি যে নোটিশ কবে দেওয়া হয়েছে, সেই ডেট দেওয়া হয়েছে ঠিক আছে কিনা, আপনি চেক করবেন আর কি, আপনার নিজের কাজ নিজে অডিট করবেন। তারপরে রেজলিউশন টাইপ, স্পেশাল রেজলিউশন দেওয়া আছে কিনা, তারপরে মিটিং এর ভেন্যু ঠিক মতো লেখা হয়েছে কিনা, তারপরে লোকেশন ঠিক আছে কিনা, মিটিং এর ডেট ঠিক আছে কিনা, রেজলিউশনের ডেট ঠিক আছে কিনা, এগুলো আপনি কি করলেন? চেক করলেন। চেক করার পরে আপনি এখানে এই যে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যে এই চেঞ্জেস, সেই চেঞ্জেস বিষয়টা এখানে আসছে কিনা, এখানে একবারে দেওয়া আছে। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা সেভাবে করবেন, দুইবারে। ঠিক আছে? দুইবারে করবেন। তাহলে এইটা আপনার কোনো কারেকশন সংশোধনী আছে কিনা আপনি দিবেন। দেওয়ার পরে এই যে স্পেশাল রেজুলেশন আপনি এখানে বললেন, এই যে ফর্ম 8, সেটা আপনি যে আপ করলেন, আপনার আপ ঠিক মতো আসছে কিনা, এখানে এসে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনি আপনার রেজুলেশন ঠিক মতো আপ হয়েছে কিনা আপনি জানতে পারবেন।
এই যে ফর্ম 8, এই ফর্ম 8-এর এই কপিটা আপনার ওখানে কি স্ক্যান করা, আপনার ওখানে এই ওয়ার্ড ফাইলটা জমা দেওয়া আছে, এই জমা দেওয়া আছে, যেটা আপনি এখন আপনার সামনে ওপেন হলো, দেখছেন, খেয়াল করছেন? এই যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, ডান পাশে রেজুলেশন অর্থাৎ নিউ ভ্যালু, এই যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন তার ডান পাশে নিউ ভ্যালু। হ্যাঁ, এইভাবে আপনি কি করবেন, আপনার অ্যাটাচমেন্ট দিবেন, অ্যাটাচমেন্ট দিয়ে কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর দিয়ে স্বাক্ষর, স্বাক্ষর এখানে তো আর স্বাক্ষর করা দিবেন, এখানে দিচ্ছেন সফট কপি। আপনি আহ, স্বাক্ষর স্বাক্ষর করার কপি জমা দিবেন কোথায়? ওই যে কাউন্টারে, আপনার রিটার্নের সাথে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা আপনার ফরম্যাট অ্যাটাচমেন্ট আসছে কিনা এইভাবে চেক করতে হবে আপনাকে। ঠিক আছে, চেক করবেন, চেক করার পরে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিশন দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোনটা গেল? কি দেখলাম, কি দেখালাম এটা? ফরম্যাট। এটা হলো ফরম্যাট অর্থাৎ স্পেশাল রেজুলেশন। এখন আসেন আপনার ফর্ম 4, এই হলো ফর্ম 4। ফর্ম 4 আপনি সাবমিশন দিবেন। ফর্ম 4 সাবমিশন দেওয়ার সময় আপনার কি কি আপনি দিয়ে আসছেন? এই যে রেজুলেশন টাইপ স্পেশাল রেজুলেশন, রেজুলেশন ডেট এত তারিখ, ইনক্রিজ করা হয়েছে কত টাকা, এত টাকা, আগে রেজিস্টার্ড ক্যাপিটাল ছিল এত টাকা, তাহলে এখন টোটাল ক্যাপিটাল কত, 20 লক্ষ টাকা। এক ভাইয়ের কোশ্চেন ছিল এখানে, এটা দেখে আপনার কোশ্চেনের আনসারটা আসলো কিনা? এক ভাই কোশ্চেন করছিলেন, আমি আপনাদের এই যে দেখেন 3 নাম্বার আর 4 নাম্বার বলছিলাম না, দুইটা মিলে হবে 5 নাম্বার। জি স্যার, আসছে এখানে এটা। আছে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমি তাহলে এখানে স্যার আমরা তাইলে অনলাইনে সাবমিশন হচ্ছে ফর্ম 4, ফর্ম 8, আর হলো স্পেশাল নোটিশ, যেটা মানে রেজুলেশনের হ্যাঁ, যেটুকু অ্যামেন্ডমেন্ট হবে সেই অ্যামেন্ডমেন্টটুকু, রাইট, আর সফট কপিগুলা শুধু অ্যাটাচমেন্ট আকারে যাবে, সফট কপিগুলা তাইলে সাইন কপিগুলা প্লাস ফুল মেমোরেন্ডাম এবং আর্টিকেল অ্যাসোসিয়েশন পুরোটা একবারে অ্যামেন্ডমেন্ট সহকারে A to Z পুরা হার্ড কপিটা কাউন্টারে জমা দিতে হবে, তাই না স্যার? রাইট। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? ফর্ম 4 দেখলাম, ফর্ম 4 দেখলাম। তারপরে আমরা কি এই যে অথরাইজেশন লেটার যেটা দিয়ে আসছি, অথরাইজেশন লেটার, এটা জাস্ট জাস্ট ফর রিভিউ, আপনার ঠিক মতো দেওয়া আছে কিনা, সেই জিনিসটা চেক করা, আর চেক করতেছি। ঠিক আছে, আপনার এই যে মেমোরেন্ডাম ঠিক মতো দেওয়া আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন না। আপনার ওই যে ফর্ম 8 যখন আপনি সাবমিট করলেন, ফর্ম 8 এর মধ্যেই কি আপনার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর অপশনটা আছে। এটা আমি আরেকবার দেখাই। এই যে ফর্ম 8 এ ঢুকলাম, ফর্ম 8 এ ঢোকার পরে আপনার এই যে এখানে এখানে এডিট সাবমিটেড মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, ক্লিক হিয়ার টু অ্যামেন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তাহলে আহ, আপনি এইখানে কি করবেন? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার ঠিকমতো জিনিসপত্র আপনি দেওয়া হয়েছে কিনা আপনি এখানে চেক করবেন। তাহলে চেঞ্জ টাইপ, চেঞ্জ টাইপ কি, আপডেট ক্লজ, আপডেট ক্লজ, আপডেট ক্লজ দেওয়ার পরে এখানে আপনার কোন ক্লজ আপনি আপডেট করবেন সেই ক্লজটা আপনি এখানে দিবেন। অর্থাৎ ওই যে আপনার রেজুলেশনের যে এটা ক্লজ টাইটেল, ক্লজ আর্টিকেলসে একটা টাইটেল থাকে, কি থাকে, এই যে এখান থেকে সেই টাইটেলটা নিতে হবে। টাইটেল, টাইটেল কি নেবেন? টাইটেল, টাইটেল কই, অথরাইজ ক্যাপিটালের টাইটেলটা কই? অল্টারেশন অফ ক্যাপিটাল, অল্টারেশন অফ ক্যাপিটাল। তারপরে আপনি এখানে কি করবেন? এই যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের যে নতুন ক্লজ,
সেই নতুন ক্লজটা আপনি এখানে দিবেন। আর নতুন ক্লজটা দিলেই আপনার কি হবে, আহ এই যে আপনার অটোরেশন অফ ক্যাপিটাল চলে আসলো। অটোরেশন অফ ক্যাপিটাল না, এটা তো অথরাইজ ক্যাপিটাল না। অথরাইজ ক্যাপিটালটা কই? হয়ে গেল। তার উপরে একটা আছে ইনক্রিজ অফ শেয়ার ক্যাপিটাল। এই যে এটা না? স্যার এইখানে কি ওই শেয়ার ক্যাপিটালটা তো চেঞ্জ হবে স্যার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ভিতরে স্যার, তাই না স্যার? হ্যাঁ, শেয়ার ক্যাপিটালটা চেঞ্জ হবে। তাহলে শেয়ার ক্যাপিটালটা তো সিলেক্ট করলে হয় স্যার। ক্যাপিটাল তো খুঁজতেছি, কই এটা? আছে স্যার, ওর ভিতরে শেয়ার ক্যাপিটাল আছে স্যার। স্যার এসে যান, এসে যান, এসে নিচে স্যার, নিচে এসে। এই যে এটা না? এটা স্যার, এটা এটা। হ্যাঁ, তো এখানে শেয়ার ক্যাপিটালে আসলাম। শেয়ার ক্যাপিটালে আসলাম, আসার পরে আপনি কি করবেন? এই যে আপনি নিচে নিচে ক্লজ চলে আসছে, শেয়ার ক্যাপিটালের ক্লজটা চলে আসছে। এখন আপনি এটা এটা কি করবেন? অ্যামেন্ডমেন্ট করবেন। অ্যামেন্ডমেন্ট করার সময় এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই ক্লজটা আসলো। আসার পরে আপনি কি করবেন? এখানে সেভ দিবেন। সেভ দিলে আপনার উম, অর্থাৎ এখানে আপনি, আমি তো উম, দেখানোর জন্য সেভ দিলাম। দেখানোর জন্য সেভ দিলাম। আপনি আপনার যে অ্যামেন্ডমেন্ট ক্লজ সেইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি কি করবেন? সেভ দিবেন। পেস্ট করার পরে সেভ দিবেন। তাহলে পেস্ট করার পরে আপনি সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনার এই যে এখানে ক্লজ, হ্যাঁ, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের যে অ্যামেন্ডেড ক্লজ এখানে চলে আসছে। আসার পরে আপনি আপনি এখন সাবমিট দিবেন। সাবমিট দিলেন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন সংশোধনের ক্ষেত্রে কি কোর্টের অর্ডার লাগবে নাকি? না, 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 আর আর কোর্টের অর্ডার লাগবে শুধু অবজেক্ট ক্লজ চেঞ্জ করার সময়। ঠিক আছে, তারপরে আপনি এই সব যখন আপনার হয়ে গেল, আপনি কমপ্লিট বাটনে ক্লিক করলেন। কমপ্লিট বাটনে ক্লিক করার পরে আপনি এখন সামনে আগাবেন। সামনে আগানোর পরে এই যে আপনার যে মূল আসামি ফর্ম 4, ফর্ম 8, এগুলা কি করবেন? এই যে আপনার ঠিক মতো আসছে কিনা দেখবেন। এরা ঠিক মতো আসলো কিনা। হুম, এটা আপনি দেখবেন। আপনি চাইলে এটা প্রিন্ট আউট করেও সই সই স্বাক্ষর করাতে পারেন। এই যে ফর্ম 8 ঠিক মতো আসছে কিনা এটা আপনি দেখবেন। আহ এখানে ঠিক মতো আসছে কিনা। ঠিক আছে, তারপরে আপনি উম, সামনে আগালেন। আপনার অথরাইজেশন লেটার তো আসছেই। কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে এই অ্যাকনলেজমেন্ট আসলো। অ্যাকনলেজমেন্ট আপনার এই পর্যন্ত আসার পরে আপনি কি করলেন? বুঝতে পারলেন যে আপনার এই বিষয়গুলো সব সাবমিট হয়েছে।
কি কি জিনিস সাবমিট হয়েছে দেখেন, আপনার এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আপনি সাবমিট করেছেন, আপনি ফর্ম 4 সাবমিট করেছেন, ফরওয়ার্ডিং লেটার সাবমিট করেছেন, ফর্ম 8 সাবমিট করেছেন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সাবমিট করেছেন। তাহলে আপনার এই সাবমিশনের স্ট্যাটাসটা আপনি এখানে পেয়ে গেলেন। এখন আমি যদি কালকে জিজ্ঞাসা করি যে অথরাইজ ক্যাপিটালের রিটার্ন ড্রাফটিং আমরা করলাম, রিটার্ন ড্রাফটিং করার পরে যখন অনলাইনে সাবমিশন দিলাম, সাবমিশন দেওয়ার পরে যখন এই টাকা জমা দিব, টাকা জমা দেওয়ার আগে যে ফর্মগুলা শো করে, হ্যাঁ, কি কি জিনিস আমি সাবমিশন দিলাম, সেই ফর্মগুলোর নাম কি কি। আমি যদি কালকে জিজ্ঞাসা করি, এখানে যে 5টা ফর্ম আছে, 5টা আইটেম আছে, 5টা আইটেমে আপনাকে বলতো। গতকালকে কোম্পানি ফরমেশনে যেভাবে বলছেন, আজকে অথরাইজেশন লেটার, অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার জন্য আপনার যে বিষয়গুলো সম্পৃক্ত, সেইগুলো এখানে এইগুলো আপনি সাবমিট করছেন অনলাইনে। হ্যাঁ, অনলাইনে সাবমিট করছেন। আর এই জিনিসগুলোরই কি সিগনেচার করা কপি, হার্ড কপি যেটাকে আমরা বলি, সেইটা টাকা জমা দেওয়ার পরে আপনি কি করবেন, কাউন্টারে জমা দিবেন। এই যে পেমেন্ট মেথড এখানে যেটা দেওয়া আছে, এই পেমেন্ট মেথড আপনি অটোমেটেড চালান এখন পেমেন্ট করতে হয়, অটোমেটেড চালানে গিয়ে আপনি পেমেন্ট করবেন। ঠিক আছে, এই যে এখানে আসছে চালানে পেমেন্ট করার গাইডলাইন। তো এখন আমার মনে হয় যে আপনারা এখানে যে কয়জন আছেন সবাই জানেন, কারণ জানা বাকি নাই। ফলে আমাদের এখন এই রিসেন্টলি এই চেঞ্জেস আসছে যে এখন আর আপনার টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাওয়া লাগবে না, ব্যাংক ডিপোজিট স্লিপ জমা দিতে হবে না। আপনি এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট, যত রকমের পেমেন্ট গেটওয়েতে আপনার যত সার্ভিস আছে, এই সব সার্ভিস এখানে তারা ইন্টিগ্রেট করে রাখছে। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, সব কার্ড এখানে আপনি ইউজ করতে পারবেন পেমেন্ট দেওয়ার জন্য। পেমেন্ট দিলে এখান থেকে একটা ডিপোজিট স্লিপ বের হবে এবং চালান বের হবে। আপনার মানি রিসিট দিবে, ডিপোজিট স্লিপ দিবে এবং এই যে চালান দিবে। এই চালানের কপিটাও আপনি আপনার রিটার্নের সাথে যখন জমা দিবেন, সেখানে আপনি দিয়ে দিবেন। কোথায় আবার দেখাই কোথায় জমা দিবেন, এই বিষয়টা আবার খেয়াল করেন, আবার দেখাই। এই যে এটা হলো অ্যাকনোলেজমেন্ট, এটা হলো অ্যাকনোলেজমেন্ট, এটা হলো ডিপোজিট স্লিপ। এখানে আপনি যেই ফরম্যাটে টাকা জমা দিবেন, সেই ফরম্যাটে আপনার একটা স্লিপ দিবে বা মানি শিট দিবে বা যেটাই হোক, সেটা আপনি দিবেন। তারপরে আপনার এই যে এখানে যে চেকলিস্ট, এই চেকলিস্ট অনুযায়ী আপনি সাজাবেন। সব সাজায় আহ, আপনি কি করবেন, অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আপনি কাউন্টারে জমা দিবেন। কাউন্টারে জমা দেওয়ার পরে আপনার কাউন্টার থেকে চলে যাবে ডিলিং অফিসার, ডিলিং অফিসার থেকে আপনি ফাইল যখন ক্লিয়ার হবে তখন আসবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের কাছ থেকে যাবে ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ফাইল রেকর্ড করবে। রেকর্ড করার পরে আপনি এই যে এতক্ষণ ধরে আপনি যা কাজ করলেন, ফর্ম 8, ফর্ম 4, এইগুলার আপনি কি সার্টিফাইড কপি নেবেন, মেমোরেন্ডামের সার্টিফাইড কপি নেবেন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের সার্টিফাইড কপি নেবেন, কারণ এগুলো আপনার সব সময় লাগবে। এগুলো সব সার্টিফাইড কপি আপনি পাওয়ার জন্য আবেদন করবেন। সার্টিফাইড কপির জন্য অবশ্যই আপনি গতকালকে যে জেনারেল ইউজার আইডি করা শেখালাম সেখান থেকে আবেদন করবেন। এখন বলেন এই অথরাইজ ক্যাপিটাল সংক্রান্ত বিষয়ে আহ বোঝার গ্যাপ আছে কার, যার বোঝার যতটুকু গ্যাপ আছে, এই যে এখানে যে ফর্মগুলো আপনার দেখালাম, যে ফর্মগুলো ড্রাফটিং করালাম, এই ফর্মগুলো কিন্তু ফিজিক্যাল সেশনে কেস স্টাডি থাকবে। ফিজিক্যাল সেশনে আপনি কতটুকু বুঝলেন, এই ফিজিক্যাল সেশনে কিন্তু আপনাকে আমি এই প্রেজেন্টেশন দিব না, এই প্র্যাকটিক্যাল সেশন এইভাবে দেখাবো না। আপনি কতটুকু বুঝলেন এই এই আজকের সেশনটা, আপনার আপনার কেস স্টাডি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি মানে কোনটা ফর্ম 4, কোনটা ফর্ম 8, হ্যাঁ, এটা আপনি লিখতে পারতেছেন কিনা,
আপনি ড্রাফটিংটা শিখলেন কিনা সেই বিষয়গুলো আপনার প্র্যাকটিক্যালি দেখানো হবে। এখন বলেন কার কোথায় বোঝার গ্যাপ আছে, আমি সেখানে তার বোঝানোর ব্যবস্থা করি। স্যার এই আমরা যখন স্যার ফর্ম 8 এর ভিতরে এই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অ্যামেন্ডমেন্ট করলাম স্যার, তো অনুরূপ ভাবে কি আমাদের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যামেন্ডমেন্ট করার দরকার আছে স্যার এখানে, না অটোমেটিক্যালি হয়ে যাবে স্যার? না না, মেমোরেন্ডাম তো আমি দেখালামই তো, ওই যে করা ছিলই তো মেমোরেন্ডাম। ও আচ্ছা আচ্ছা। আর ওখানে স্যার ওই যে সফট কপিটা আপলোড দিতে হবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন সফট কপিটা স্যার কোথায় আপলোড দিতে হবে স্যার, এটা তো বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, মানে সফট কপিটা আপলোড দিতে হবে কোথায় স্যার? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন যে ওয়ার্ড কপিটা সফট কপিটা, এটা কোথায় আপলোড দিতে হবে স্যার? এখন ফর্ম 8 এর সব ভিতরে। কোম্পানি, সব তো ডিজিটাল কোম্পানি না। হ্যাঁ জি জি জি, নতুন যে কপিটা হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট যে। ডিজিটাল 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 হওয়ার কারণে জি স্যার। আপনি খেয়াল করেন, এই যে এখানে যে ফর্মগুলো আসছে, এখানে যে আসছে না মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, ফর্ম 8, ফর্ম 4, ফরওয়ার্ডিং লেটার, এগুলো কোথা থেকে আসলো? এগুলো সব আসলো হলো আপনার সাবমিশন থেকে, আপনার সাবমিশন থেকে আসছে। এখন এই যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের যে ক্লজটা আপনি চেঞ্জ করলেন, সেই ক্লজটাই তো আমরা অ্যামেন্ডমেন্ট করলাম, খেয়াল করেন নাই? জি, জি। না স্যার যদি একটু দেখাতেন। এই যে ফর্ম 8, জি স্যার। এই ফর্ম 8-এ আমরা গেলাম, ফর্ম 8-এ যাওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে এডিট সাবমিটেড মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এডিট সাবমিটেড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা আপনি যাচ্ছে তখন, স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে, বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য দেখাই। সেটা হলো, আপনি যে আপনার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের আনসারটা হলো আহ আমি যখন রিটার্ন ফাইলিং এ ঢুকলাম, রিটার্ন ফাইলিং এ আমি লগ ইন করলাম, রিটার্ন ফাইলিং এ লগ ইন করার পরে আপনার আমি চেঞ্জ করলাম, এই যে রিটার্ন ফর চেঞ্জে যেখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমার কি আসলো, এই যে এগুলো আসলো দেখালাম তো, এগুলো সব তাই না? এই যে ফর্ম 8-এ ক্লিক করলাম, ফর্ম 8-এ আসলাম, ফর্ম 8-এ আসার পরে আপনার এই যে এখানে যা যা তথ্য চাইছে সব তথ্য দিলাম, দেওয়ার পরে এই যে এখানে অ্যামেন্ড মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন লেখা আছে, অ্যামেন্ড। এইখানে আপনি কি করবেন, মেমোরেন্ডাম অফ স্যার অ্যাসোসিয়েশন। স্যার এই পাশে রিকোয়ার্ড কোড কি যেন স্যার, ওটা কি অবজেক্ট ক্লাসের জন্য স্যার? হ্যাঁ, আপনি যদি অবজেক্ট ক্লজ চেঞ্জ করেন তখন আপনি ওই ওইটা করবেন, আপনার কোর্টের অর্ডার দিবেন। আর যদি ওকে অন্য ওকে কোনো ওকে বিষয় স্যার। হয় তখন তার কোর্টের অর্ডার লাগতেছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এইখানে স্যার নিচে সফট কপি আপলোড করার অপশন আছে স্যার, তাই তো স্যার? হ্যাঁ, এখানে আপনি, এখানে এই যে কিছুক্ষণ আগে যেভাবে দেখালাম, এই যে আপনার এখানে চেঞ্জ টাইপ, কি চেঞ্জ করবেন, আপডেট করবেন, আপডেট ক্লজ, ক্লজ আপডেট করবেন। তাহলে উনি স্যার এখানে উনি মনে করতেছে পুরা মেমোরেন্ডাম অফ আর্টিকেলটা আপলোড দিতে হবে, এখানে শুধু যেটা চেঞ্জ হবে সেটা আপলোড দিতে হবে, যেটা শুধু চেঞ্জ চেঞ্জ হবে আপনার শুধু শুধু চেঞ্জটা চেঞ্জটা। আপলোড দিবেন। হ্যাঁ, আর পুরা মেমোরেন্ডামটা এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কাউন্টারে জমা দিতে হবে। কাউন্টারে জমা দিতে হবে, রাইট, কাউন্টারে জমা দিতে হবে। এই যে আপনার এখানে যে অবজেক্ট ক্লজ আছে না, এগুলো হলো সব অবজেক্ট ক্লজ। আপনার আহ, এখানে আহ, এই যে অথরাইজ ক্যাপিটালের যে ক্লজ, ঠিক আছে, অথরাইজ ক্যাপিটালের ক্লজ কি ভি, আর এখানে হলো অথরাইজ ক্যাপিটালের যে কন্টেন্ট, আপনি যেটা পরিবর্তন করলেন সেটা সেটা এখানে দেওয়ার পরে আপনি কি করবেন, সেভ দিবেন। ঠিক
তাহলে মেমোরেন্ডামের অংশ হয়ে গেল। ঠিক আছে, তারপরে একইভাবে এটা যখন দেওয়া শেষ হয়ে যাবে, একইভাবে আপনি আবার কি করবেন, আর্টিকেল অফ এই যে অ্যাসোসিয়েশন। এখানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার আপনি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ওই ক্লজটা চেঞ্জ করবেন। এখানে কিন্তু শুধু আপনার ওই ক্লজটা চেঞ্জ করা, ক্লজ ক্লিয়ার। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার স্যার। ওই বিষয়টা ছিল যে আমাদের সফট কপি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আর মেমোরেন্ডাম, ওই ভাই যেটা বললেন যে পুরো সফট কপি কারণে আপলোড দেওয়ার দরকার নেই, শুধু ওই ক্লাসটা চেঞ্জ করে আমার সেভ দিতে হবে, এই তো স্যার? হ্যাঁ, সেটাই আর কি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন বলেন আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আর ওই ফুল সেট মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এটা হার্ড কপিতে কি কারো সই সহ দিতে হবে স্যার? না, এখানে আপনি আর্জেন্ট শিটে কাউন্টারে যখন যেটা দেব। ডকুমেন্ট জমা দিবেন সেখানে ম্যানেজিং ডিরেক্টরকে দিয়ে আপনি প্রত্যেক পাতায় পাতায় স্বাক্ষর করে নেবেন। আর কোম্পানি সেক্রেটারি থাকলে কোম্পানি সেক্রেটারি প্রত্যেক পাতায় পাতায় সাইন করে দিবে। ঠিক আছে। যদি কোম্পানি সেক্রেটারি না থাকে এমডি সাইন করলেই হবে। তবে এখন কোম্পানি সেক্রেটারি এবং ম্যানেজিং ডিরেক্টরের সিগনেচারটাকেই অথেন্টিকেট সিগনেচার ধরা হয়। ঠিক আছে। তাহলে এই এই যে এই জায়গায় আসার জন্য যে এতক্ষণ ধরে যে আপনার বক্তব্য দিলাম, এই 7:30 থেকে এখন 9টা, সোয়া 9টা বাজে, এই বক্তব্যের মধ্যে ড্রাফটিং ডকুমেন্টস এর মধ্যে সাবমিশন, রিটার্ন সাবমিশনের মধ্যে এবং আপনার রিটার্ন রেকর্ড প্রসিডিউরের মধ্যে আহ, আপনাদের কাছে যেহেতু আমি সফট কপিটা আগে পাঠিয়ে দিয়েছি, আপনারা এগুলো খেয়াল করবেন। আমি আবার বলতেছি যে যেদিন ফিজিক্যাল সেশন হবে, যারা ফিজিক্যাল সেশনের জন্য রেজিস্টার্ড পার্টিসিপেন্ট, ফিজিক্যাল সেশনে কিন্তু আপনি কতটুকু শিখলেন সেইটা আপনি নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার কাছ থেকে সেই জিনিসটা বের করে আনার জন্যই ফিজিক্যাল এই সেশনগুলোর উপরেই কিন্তু ফিজিক্যাল সেশন হবে। ফিজিক্যাল সেশনে কিন্তু আলাদা করে কোনো প্রেজেন্টেশন হবে না। আপনি আমার এই সেশন থেকে কতটুকু বুঝলেন সেই বোঝার জায়গাটা পরিষ্কার করার জন্য, যদি আপনি যেখানে আপনি বোঝেন নাই সেই জায়গাটা বুঝাই দেওয়ার জন্যই আমার ফিজিক্যাল সেশন আপনাদের এই মডিউলগুলোর উপরে, যাতে করে আপনারা আমার সেশন শেষ করার পরে কাজ করতে পারেন। আপনার যেন আর কারো কাছে যেতে না হয় যে আমাকে এখানে একটু বুঝাই দেন তো, আমাকে এখানে একটু বুঝাই দেন তো, সেটা তো আপনার করা না লাগে। আপনার প্রয়োজনে ফিজিক্যাল সেশন যেদিন আমি করাবো, আপনাদের যার কাছে এই অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করার ম্যাটেরিয়াল থাকবে সেগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন আমাকে দেখানোর জন্য। কিন্তু আপনার মূল বিষয় হচ্ছে যে অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করতে গেলে আপনার কি করণীয়, এই করণীয়টা আপনি বুঝলেন কিনা এটা আমি ফিজিক্যাল সেশনে আপনার কাছ থেকে বের করব। কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কি করণীয় সেটা আমি আপনার কাছ থেকে ফিজিক্যাল সেশনে বের করব। এখন তো বের করতে পারতেছি না, কারণ আমি তো আপনাকে দেখতেছি না। আমি যে এই যে এতক্ষণ ধরে কথা বলতেছি, আমি তো আপনাদের কাউকে আহ, দেখতেছি না, চেহারা দেখতেছি না, ফিজিক্যালি দেখতেছি না। ফিজিক্যাল সেশনে আপনার সাথে আমার দেখা হবে, ফেস টু ফেস হবে। তখন আপনার এই যে বোঝা না বোঝার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আপনি কি হবে, আপনি পরিষ্কার হবেন, আমিও আপনাকে পরিষ্কার করব যেখানে আছে। এখন আসেন, এই জায়গায় আসা পর্যন্ত, রেকর্ড করা পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? 5 মিনিট কোশ্চেন আনসার সেশন। স্যার, রিটার্ন ফাইন্ডিং লগইনটা কিন্তু আমি একটু ক্লিয়ার হই নাই যে এখানে এই ক্রিয়েট নিউ আইডির ক্ষেত্রে এখানে কোনো অনুমোদন দরকার আছে কিনা বা কিভাবে এটা করতে হবে? এখানে এখানে আপনার গতকালকে যে জেনারেল ইউজার আইডি ক্রিয়েট করে দেখালাম, সেখানে বলছিলাম যে আপনি আপনি বিইং এ জেনারেল ইউজার, হ্যাঁ, আপনার একটা ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাকে ওই ইউজার আইডি ক্রিয়েট করতে হয়। ফলে ওখান থেকে যে মানে কোড দিবে, ভেরিফিকেশন কোড, সেটা আপনার ইমেলে আসবে। আপনার ইমেলে আসলে পরে আপনি সেই ইমেল, আপনার ইমেল থেকে সেটা বের করে
ওই ভেরিফিকেশন কোড যখন আপনি দিবেন তখন আপনার জেনারেল ইউজার আইডি অ্যাক্টিভ হবে। আর কোম্পানি এন্টিটি ইউজারের ক্ষেত্রে প্রক্রিয়া প্রসিডিউর একই, কিন্তু ওই এন্টিটি ইউজারের যে সিকিউরিটি কোড, সিকিউরিটি নাম্বার বা ভেরিফিকেশন কোড যেটাই বলি না কেন, ওরা দুই রকম নাম দিল, আসলে জিনিস একই। ওইটা যখন আপনি এখানে আপনার এখানে আপনি ই করবেন, আবেদন করবেন, আবার দেখাই, আপনি যখন এই এই যে এখানে এন্টিটি কি ক্রিয়েট নিউ এন্টিটি করবেন, এই যে ক্রিয়েট নিউ এন্টিটি, এইখানে যখন আপনি আসবেন, আসার পরে যখন আপনি এগুলো ফুলফিল করবেন, এই তথ্যগুলো সব দিবেন, এই যে ঢাকা অফিস, খুলনা অফিস দিলেন, এন্টিটি টাইপ দিলেন, এই আপনি যে কোম্পানির এন্টিটি তার রেজিস্ট্রেশন নাম্বার দিলেন, কোম্পানির নাম দিলেন, এই যে 5 নাম্বারের সিকিউরিটি নাম্বার, এই সিকিউরিটি নাম্বারটা আপনি পাবেন কোথায়? ওই যে কোম্পানি রেজিস্ট্রেশন করার সময় এমডি ইমেল অ্যাড্রেসে থাকবে। ওই যে আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলে যাবে এটা, এই সিকিউরিটি কোডটা, সিকিউরিটি নাম্বারটা, সেইটা আপনি ওই এমডির কাছ থেকে নিয়ে এখানে দিবেন, দিলে পরে তখন আপনার এগুলো অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? পুরাতন ক্ষেত্রে কি ইমেইল আইডি তো পাবো না, পাবো কি? কোম্পানি রেজিস্ট্রেশনের সময় তো ওটা চলে যায় ওই ইমেলে। পুরাতন কোম্পানি যেগুলো আছে ওদের তো মেইল আইডি দেখা গেছে আমি পাচ্ছি না খুঁজে, বা এই ধরনের ক্ষেত্রে আমি কি করবো? পুরাতন, গুড কোশ্চেন। পুরাতন কোম্পানির ক্ষেত্রে আপনি কি করবেন? পুরাতন কোম্পানির ক্ষেত্রে এখন আসেন, সমাধানে আসেন। তো এরকম পার্টিসিপেন্ট না থাকলে তো হবে না, শেখা পরিপূর্ণ হবে না। সাউন্ড হচ্ছে মাইনুল ইসলাম, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে, একটু মিউট করবেন। স্যার ওই আপনার তৈরি করা সফট কপি গুলো কি স্যার আমরা এই গ্রুপে পেতে পারি স্যার? কি সফট কপি? ওই যে ফর্ম 8, ফর্ম 1 কত সুন্দর করে করছেন স্যার, আমাদেরকে একটু দেওয়া যায় স্যার ওগুলো শেখার ওগুলো তো জন্য? সব দেওয়া আছে, তো প্রেজেন্টেশনের মধ্যে দেওয়া আছে ওয়ার্ড ফাইল। স্যার ওয়ার্ড ফাইল গুলোর কথা বলতেছেন? হ্যাঁ, ওয়ার্ড ফাইল তো সফটওয়্যার আছে, ওয়ার্ড ফাইল। প্রেজেন্টেশনের মধ্যে ওয়ার্ড ফাইল দেওয়া আছে, প্রেজেন্টেশনের মধ্যে ওয়ার্ড ফাইল দেওয়া আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো পুরাতন কোম্পানির ক্ষেত্রে যদি আপনার ইউজার আইডি মনে না থাকে, এই যে জেনারেল অ্যাপ্লিকেশন, আপনি গতকালকে যে জেনারেল ইউজার আইডি খুললেন, সেই জেনারেল ইউজার আইডি থেকে আপনি আবেদন করবেন। এই যে এখানে আসেন, এখানে এসে আপনি কি করবেন, এই দেখেন, আপনি এখানে জেনারেল অ্যাপ্লিকেশন, এই জেনারেল অ্যাপ্লিকেশনে আসবেন। আসলে পড়লে এই যে সিকিউরিটি কোড আপনার দরকার, তাই তো? এই সিকিউরিটি কোড আপনার দরকার, তখন আপনি এই যে জেনারেল ইনফরমেশন, এইখানে জেনারেল ইনফরমেশন দিবেন, জেনারেল ইনফরমেশন দিবেন, দিলে পরে এই সব তথ্য দিবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার কি এই যে সিকিউরিটি কোড যেটা আপনার এন্টিটি ইউজারের জন্য লাগবে, এন্টিটি ইউজার ক্রিয়েট করার জন্য লাগবে, সেইটা আপনি পেয়ে যাবেন, এই যে সিকিউরিটি কোড পেয়ে যাবেন। এই সিকিউরিটি কোড তখন ওই ইমেলে চলে যাবে। স্যার এখানে তো 7টা অপশন আছে, 7টা অপশনের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে নাকি একসাথে 2-3টা করা যাবে? না, এটা আপনি এই যে কোনো একটা করতে পারবেন একবারে, একবার একটা দিয়েছেন। একবারে 7টা করতে পারবেন না। স্যার এখন সিকিউরিটি কোডটা দিল, আমি ইমেল অ্যাড্রেসটা ভুলে গেছি, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে করছে সেটা জানি না, তখন কি এই যে হবে? 4 নম্বরে এন্টিটি ইমেল কারেকশন, এন্টিটি 4 নম্বরে ইমেল কারেকশন, প্রথমে আপনাকে তাইলে ইমেল কারেকশন করতে হবে। আচ্ছা, এই জেনারেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে। প্রথমে আপনার ইমেল কারেকশন করতে হবে যদি আপনি ইমেল নাম্বার ভুলে যান। এইটা পিটিশন করার পরে আপনাকে কাউন্টারে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ডিলিং অফিসারের সাথে দেখা করতে হবে। ডিলিং অফিসার নিশ্চিত হবে যে হ্যাঁ আপনি কোম্পানির প্রতিনিধি,
বা অথরাইজ পারসন, এইটা নিশ্চিত হওয়ার পরে আপনার এই ফাইলে অ্যাপ্রুভাল দিবে। এটা আগে খুব সহজ ছিল। আমাদের এই যে আরজেসিতে যারা কাজ করে নন প্রফেশনাল লোকজন, তারা বিভিন্ন রকমের বাটপারি টাটপারি করে এই বিষয়টাকে এখন খুব শক্ত জায়গায় নিয়ে আসছে, তাতে তারা আর কোনো চিটারি বাটপারি করতে না পারে। প্রফেশনালি যাতে কাজটা হয়, আরজেসি এখন শক্ত জায়গায় চলে আসছে। আপনার ইমেল যদি ভুলে যান, তাহলে ইমেল আইডি আপনাকে প্রথমে এডিট করতে হবে, নতুন ইমেল সেট করতে হবে। তারপরে আপনি আবার আবেদন করবেন এই সিকিউরিটি কোডের জন্য। অর্থাৎ এই কাজটা শেষ হওয়ার পরে তখন আবার আপনি এই কাজে আসতো। আনসার পেয়েছেন ভাই? জি স্যার। ইমেল আইডি কারেকশন করলে তো আর আমার সিকিউরিটি কোড তো ওই মেইলেই চলে আসবে, তাহলে তো আর আমার দ্বিতীয়বার সিকিউরিটি কোডের অ্যাপ্লিকেশন দরকার আছে কি? সিকিউরিটি কোডের অ্যাপ্লিকেশন দরকার আছে, কারণ আপনি তো প্রথমে ইমেলটা চেঞ্জ করলেন। ইমেল চেঞ্জ জি করার পরে আপনাকে আবার এই সিকিউরিটি কোডের আবেদনও করতে হবে। আগে এই ইমেল চেঞ্জ করতে হবে আগে। ইমেল চেঞ্জ করার কাজ শেষ হওয়ার পরে আপনাকে সিকিউরিটি কোডের আবেদন করতে হবে, আরেকটা জেনারেল অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আপনাকে দুইবার আবেদন করতে হবে। এগুলোতে তো প্রত্যেকটাতে কোনো ইমেল ফি আছে তাই না স্যার? অ্যাপ্লিকেশন গুলোতে তো প্রত্যেকটাতে ফি দিতে হবে তাই না স্যার? 200 টাকা, 230 টাকা করে ফি প্রত্যেকবার, 15% ভ্যাট 200 টাকা, আর 30 টাকা হচ্ছে ভ্যাট। 230 টাকা করে জমা দিতে হবে দুইবার, তাহলে 460 ইমেল যেটা টাকা। ইমেল যেটা কারেকশন করবো ওইটা কি তাহলে সিকিউরিটি কোড আসবে না? এখন আসেন ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ডের যে বিষয়, এই ইউজার নেম পাসওয়ার্ড যদি আপনি ভুলে যেয়ে থাকেন, যেটা আগে এই এই এত কঠিন ছিল না। আগে আমরা এই ইউজার আইডি পাসওয়ার্ডের এখানে ক্লিক করে 230 টাকা জমা দিলেই আমাদের ইমেলে চলে আসতো। এখন এটা হিয়ারিং ছাড়া আসে না। এটা আপনি ইউজার আইডি পাসওয়ার্ড চাইতে পারবেন। এটা এই পিটিশন করার পরে আপনাকে ওই ডিলিং অফিসারের সাথে দেখা করতে হবে। ডিলিং অফিসার কি করবে, ওই কোম্পানির যে ইমেল আইডি আছে সেখানে পাঠাবে। ফলে আপনার কিন্তু ঘুরে ঘুরে সেই ইমেল, সঠিক ইমেলের কাছে যাইতে হবে। অর্থাৎ এই 1, 2 আর 4, এই তিনটা জিনিস হচ্ছে রিলেটেড ফর চেঞ্জিং দি এনটিটি ইউজার আইডি, ক্রিয়েটিং এনটিটি ইউজার আইডি। হ্যাঁ, এগুলো আপনার লাগবে। বোঝা গেল? জি স্যার। তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি আসলে একটা না অনেকক্ষণ কথা বলতে পারি না, অসুস্থ হওয়ার পরে শরীর ওইভাবে সাপোর্ট দেয় না। আহ, আপনাদের আপনাদের এন্ডে বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আহ, এখন স্যার ক্লাসের অডিও রেকর্ডিং গুলো পাওয়া যাবে না স্যার? ক্লাসের অডিও রেকর্ড দিলে তো আমার গুরুত্ব কমে যাবে। আপনি তো ক্লাসে অ্যাটেনশন দিবেন না। না স্যার, ওটার জন্য না স্যার, আমরা ইন ফিউচার আরো এটা বারবার যখন আমরা আবার দেখবো আরো রিভিউ করবো, আমাদের একটু আরো বুঝতে সুবিধা হবে আর কি, সেজন্য বললাম আর কি স্যার। আমাদের ডেভেলপ হবে স্যার একটু, এই অনেকগুলো হয়তো ধরতে পারি না, ওইটা দ্বিতীয়বার চলে আসবে এটা হলে। হ্যাঁ, তখন স্যার আমরা আস্তে আস্তে শুনতে পারবো বা সবগুলো বুঝতে পারবো, আর একটু সেটা আমাদের সবার জন্য ভালো হতো আর কি স্যার। আচ্ছা, সেটা আগে সেশন শেষ করেন। সেশন শেষ করার পরে ফিজিক্যাল সেশন করবেন। ফিজিক্যাল সেশনের পরে যদি দেখি যে আপনাদের সেটা দরকার আছে, তখন সেটা দিব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। যার দরকার তাকে দিব। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আলাপ করি। সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল সেশনের জন্য 10 তারিখ যে ভেন্যুটা কনফার্ম করা ছিল, সেটা তাদের তাদের কৌশলগত কারণে, তাদের কি একটা প্রোগ্রামের কারণে তারা ওই দিন ওইটা খোলা রাখতে পারবে না। যে কারণে তারা অফার করছে যে আপনারা 10 তারিখে করতে 11 তারিখে করেন। তো আপনারা যদি সবাই রাজি থাকেন, যদি কারো কোনো অসুবিধা না থাকে, তাহলে 10 তারিখের শুক্রবারের পরিবর্তে এটা 11 তারিখ শনিবার করতে চাচ্ছিলাম, সেম ভেন্যুতে।
স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা যারা জব করি তাদের জন্য তো সমস্যা, আমরা তো শনিবারে অ্যাটেন্ড করতে পারবো না। ওইটা আচ্ছা যদি 10 তারিখ শুক্রবার না হয় তাহলে পরের শুক্রবারে করার অনুরোধ করছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার খুব ভালো বলছেন। তাহলে যারা এখানে আসলে শুক্রবারে শনিবারে অনেকেই অফিস থাকে, অনেকের পক্ষে সম্ভব হয় না, তাহলে ওরা আমাকে বিকল্প দিছে যে 17 তারিখ, 10 তারিখে পরে 17 তারিখ শুক্রবারও তারা ভেন্যু দিতে পারবে না, তারা 24 তারিখ দিতে পারবে। আসসালামু আলাইকুম স্যার। 24 তারিখ দিতে পারবে। সেক্ষেত্রে আসসালামু শুক্রবারে আলাইকুম যদি স্যার। আমাদের করতে হয় 24 তারিখে যেতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এটা অনেক ডিলে হয়ে যায়। স্যার আমার আমার ইয়েতে আমি যেহেতু সিএস এর স্টুডেন্ট স্যার, আমার হচ্ছে 17 তারিখ, 18 তারিখ এবং 24 তারিখ পরীক্ষা আছে। 10 হ্যাঁ তারিখ বলে স্যার হচ্ছে ট্রেনের টিকিট অলরেডি, রিটার্ন টিকিটও কেটে ফেলেছি। হ্যাঁ এখন স্যার হচ্ছে ডেট পিছালে স্যার হচ্ছে আমার সিএস এর পরীক্ষার জন্য স্যার আমি অ্যাটেন্ড করতে পারবো না আপনার ফিজিক্যাল ক্লাসটা স্যার। ও, সিএসসি পরীক্ষা শুরু হবে? জি স্যার, 17 তারিখ, 18 তারিখ এবং 24 তারিখ আমার 3 দিন পরীক্ষা আছে স্যার। ও স্যার আচ্ছা। শনিবার যদি 5টা থেকে শুরু করা যায়, যে অনেকে তো অফিস থেকে একটু আগে বের হলো, ওটাই কভার করা যায় কিনা? স্যার শুক্রবারটাই বেস্ট স্যার। শুক্রবারটা স্যার ইয়েতে অন্য দিন করলে স্যার একটু সমস্যা হবে স্যার, পরীক্ষা আছে তো স্যার, একটু স্যার এটা একটু কনসিডার করতে হবে। আপনাকে আগেও বলেছেন স্যার আমার এই পরীক্ষাটা আছে। না না, সেটা বলছেন, আমি তো আসলে আমি তো আমার ভেন্যু কনফার্ম করাই ছিল। এখন তারা অপারগতা প্রকাশ করতেছে যে 10 তারিখে তারা ওই দিতে পারবে না, 10 তারিখ 17 তারিখ দিতে পারবে না। তাহলে 31 তারিখে কি আপনার পরীক্ষা আছে? না স্যার, 31 তারিখ পরীক্ষা নাই স্যার। স্যার বিকাশে কোনো ভেন্যু পাওয়া যাচ্ছে না? স্যার ভেন্যুটা চেঞ্জ করলে তো হয়ে যাচ্ছে, আমরা অন্য অন্য কোথাও সন্ধান করলে তো আমার মনে হয় বেটার হয়। আচ্ছা, তাহলে আমরা যদিও আপনাদের বাজেট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, কি ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়, বাট আমরা যেখানে আমি একটা ভেন্যুর কথা বলতে পারি, সাজেস্ট করতে পারি। আমরা যেখানে আপনাদের এই সেশনটা করাবো সেখানে ওই ভেন্যুটা হচ্ছে মাল্টিমিডিয়া সেট করা আছে, সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া, এবং ওখানে এলইডি স্ক্রিন সেট করা আছে। ফলে আমাদের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভ তো এখানে ফুলফিল হয় আর কি, পরিপূর্ণভাবে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সম্ভবত স্যার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, যেটা ওই যে পুরাতন এশিয়া হল বলে, সনি টেকনিক্যাল মোড় বলে আর কি, মিরপুরের আগে যে টেকনিক্যাল মোড়টা পুরাতন এশিয়া হল, ওখানে এখন যে সেন্টারটা হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ওইটাতে করতে পারেন, ওখানে সব ধরনের সিস্টেম। ওটা আসাম গেট? কর্পোরেট জি না না, এটা হলো টেকনিক্যাল মোডে না টেকনিক্যাল হয় মোড়। ওটা টেকনিক্যাল মোড। ওইটার ডেকোরেশনটা অনেক সুন্দর। কোন জায়গায় বললেন এটা? চিনতে পারিনি। এটা স্যার টেকনিক্যাল মোড়, পুরাতন এশিয়া সিনেমা হল, এখন বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন হল আর কি। ওখানে কর্পোরেট একাডেমি থেকেও অনেক ধরনের প্রোগ্রাম করে ওনারা ওখানে, যেমন আমাদের সাবেক এনবিআর চেয়ারম্যান স্যারও ওখানে প্রোগ্রাম করছেন। ওদের ওখানে কি এই এলইডি স্ক্রিন সেট করা আছে? যতটুকু মনে পড়তেছে আছে স্যার, ওনাদের সাউন্ড সিস্টেম আছে নিজেদের। ও আচ্ছা, আপনি যেহেতু বললেন এই আগে সিনেমা হল ছিল, সেটা বুঝতে পারছি। ওই যে জি জি, মিরপুর 1 নম্বরের দিকে যেতে বাম পাশে। মিরপুর 1 নম্বরের আগে স্যার, বাংলা কলেজের পাশে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। মানে মিরপুর 1-এর দিকে যেতে বাম পাশে। জি জি। আচ্ছা, আমি আপনাদের পুরো বিষয়টাকে মাথায় নিয়ে চেষ্টা করতেছি আপনাদের অ্যাকোমোডেশন করার জন্য। বিজয়নগরেও একটা ব্যবস্থা আছে। বিজয়নগরের হোটেল অর্নেট, হোটেল 71-এর পাশে, ওইখানেও আমরা করতে পারি ইচ্ছা করলে। তো এখানে এখানে আবার দেখাইতে হবে প্রজেক্টরের মাধ্যমে। প্রজেক্টরে বিষয়টা সুন্দর আসে না, তারপরেও আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের সবার মত হচ্ছে এই 10 তারিখই করে ফেলা, তাই তো? স্যার আদাব। এটা ভালো হয়, হ্যাঁ সবার জন্য ভালো 10 হয় তারিখ স্যার। করলে স্যার সবার জন্য ভালো হয় আর কি স্যার। স্যার 10 তারিখ করলে স্যার বেশি ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10 তারিখে বিকল্প ভেন্যু খুঁজি আহ যাতে আপনাদের সবার জন্য সুইটেবল হয়, সেভাবেই করবো।
ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি নাকি? ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।